হাই ফ্রেন্ডস, আমি সুমনা। আজকে আনন্দ করে আবার একটা নতুন গল্প শোনাতে চলে এসেছি। অনেকে আমায় জানিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা একটা বড়দের গল্প হলে বেশ হয়। বেশ, আজকে আমি একটু বড় গল্প একসঙ্গেই পড়ে দিচ্ছি পুরো গল্পটা। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর সূক্ষ্ম অনুভূতি মেশানো একটা গল্প। আমার মরাল মেসেজটা খুব ভালো লেগেছে গল্পটা। দেখা যাক সকলের ভালো লাগে কিনা। আজকে আমাদের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি রাত তিনটি জীবন। আসুন গল্প শোনা যাক। গল্প শোনার আগে বলে রাখছি, গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। হাসপাতালে সারাক্ষণ এত কাজ যে সোমনাথ অন্য কোনো দিকে মন দিতেই পারে না। একসময় তার খেয়াল হয় সারাদিনে সে একবারও হাসেনি। রোগীদের সঙ্গে সর্বক্ষণ শুধু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট নিয়েই কথা হয়। তার মধ্যে হাসির খোরাক কিছু থাকে না, অথচ গোমড়ামুখো হয়ে মানুষ কি বাঁচতে পারে? হাসপাতাল থেকে বেরোবার আগে সোমনাথ বুঝতেই পারেনি যে অনেকক্ষণ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি খুব জোর নয়, কিন্তু আকাশ কালো। বিকেলের পর আর সন্ধ্যায় বোঝা যাবে না, এর মধ্যেই রাত্রি নেমে এসেছে। বিরাট বজ্রগর্জন হচ্ছে তা নয়, কিন্তু গড়গড় গড়গড় করে শব্দ হচ্ছে মাঝে মাঝে। এরকম বৃষ্টি অনেকক্ষণ চলে। সোমনাথ এখন ঘরে ফেরার জন্য ব্যস্ত। হাসপাতালের বাইরে গোটা তিনেক সাইকেল রিক্সা দাঁড়িয়ে। সোমনাথ ছুটে গিয়ে উঠে পড়ল একটাতে। চালকটি গাড়ি বারান্দার নিচে বসেছিল, সেও চলে এলো। অন্য যাত্রী হলে এত বৃষ্টির মধ্যে সে হয়তো যেতে রাজি হতো না, কিন্তু ডাক্তার বাবুদের কথা আলাদা। চালকটির বয়স 21-22-এর বেশি নয়। লুঙ্গি আর গেঞ্জি পরা একটি রোগা ছেলে। সে প্যাডেলে পা দেওয়ার পর সোমনাথ জিজ্ঞাসা করল, কিরে, যেতে পারবি তো? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমিও তাড়াতাড়ি বাড়ি যাবো আজকে। কোথায় যেতে হবে তার বলার দরকার হলো না। সোমনাথ অন্যমনস্ক হয়ে পড়ল। মফস্বল শহরের রাস্তা এই একটু বৃষ্টিতেই একেবারে ফাঁকা হয়ে যায়। সোমনাথ রাস্তা দেখছে না, বৃষ্টি দেখছে না। তার মেজাজ তেমন ভালো নেই। হঠাৎ একটা জোর ঝাঁকুনিতে সোমনাথ প্রায় পড়েই যাচ্ছিল। কোনো রকমের সামনে নিল শেষ মুহূর্তে। তাকিয়ে দেখল রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের পিছনে সাইকেল রিক্সা তার ধাক্কা মেরেছে। রাস্তার আলো কম, তা ঠিক, সাইকেল রিক্সাতে আবার কোনো আলোই থাকে না। সোমনাথের ছেলেবেলার গরুর গাড়ির তলাতে একটা লণ্ঠন ঝুলত, এখন আবার সেসবের পাট উঠে গেছে। থেমে থাকা ট্রাকটার পিছনেও কোনো আলো নেই। এইসব জায়গাতে সবাই কম আলোয় কেমন অভ্যস্ত। সব বুঝে শুনেই তো রিক্সা চালানো উচিত। সোমনাথ জিজ্ঞাসা করল, কি হলো রে? ধাক্কা দেওয়ার পরও ছেলেটি একেবারে চুপ করে বসে আছে, কোনো সাড়া শব্দ করছে না। সোমনাথ আবার জিজ্ঞেস করল, কিরে, ঘুমিয়ে পড়েছিলি নাকি? ছেলেটি ভাঙা গলায় বলল, না স্যার, দেখতে পাইনি। সে আবার প্যাডেলে চাপ দিল। চালাতে লাগলো আস্তে আস্তে। কোনো একটা জায়গায় ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে। বৃষ্টির ছাট লাগছে সোমনাথের গায়ে। রিক্সার ওপর ফুটো আছে কয়েকটা। একটু বাদে ছেলেটা বলল, স্যার, একটা কথা বলবো। আমাকে আজকে 50টা টাকা দেবেন? সোমনাথ অন্যমনস্ক ভাবেই বলল, কেন রে? ছেলেটি বলে, স্যার, আজ সারাদিন কিছু রোজগার হয়নি, বাড়ির জন্য আজকে চাল কিনে নিয়ে যেতেই হবে। আপনি 10 দিন ভাড়া দেবেন না, না হয় আমি আপনাকে নিয়ে যাব। এই কথা শুনে সোমনাথের রাগ হওয়ার কথা। মন দিয়ে রিক্সাটা পর্যন্ত চালায় না, অকারণে একটা ধাক্কা খাওয়ালো।
রিকশাটা নোংরা, ফুটো, চড়ে কোনো আরাম নেই, আবার অ্যাডভান্স চায়। বৃষ্টি বাদলা না হলে সোমনাথ রিকশা নিতেও চায় না, হেঁটে হেঁটেই নিজের বাড়ি ফেরে। কিন্তু বাড়ির জন্য চাল কিনে নিয়ে যাবে, এটা শুনলে কেমন লাগে? অন্য কিছু নয়, চাল, বেঁচে থাকার ন্যূনতম উপাদান। মাত্র 50টা টাকা দিলে যদি কয়েকজন খেতে পায় তো। সোমনাথ আর কোনো কথা বলল না। আজ তার কলকাতা ফেরার খুব দরকার ছিল, কিন্তু কাল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জয়েন্ট ক্লাস আছে। সেই ক্লাসটা না নিলে আবার গোলমাল হতে পারে। অথচ কলকাতা আজকে খুব মন টানছে। বড় বড় কম্পাউন্ডের সামনে গেট, ভিতরে বাড়িটা 3 তলা, সামনে ঢাকা গাড়ি বারান্দা। সাইকেল রিক্সাটা সেই বারান্দার নিচে থামল। নেমে পকেট থেকে পার্স বার করে সোমনাথ দেখল 1 টাকা 2 টাকার নোট 2-1খানা, আর বাকি সবকটাই 100 টাকার নোট। 50 টাকা তো দেওয়া যাচ্ছে না, এদিকে 100 টাকার নোট দিলে পুরোটাই যাবে। ওপর থেকে টাকাটা এনে দিতে হবে। আবার সোমনাথ থাকে 3 তলায়, আবার ওঠানামা করা। সোমনাথের ইচ্ছে করছিল না। সে বলল, এই তুই আমার সঙ্গে ওপরে আয়, টাকাটা দিয়ে দিচ্ছি। ওপরে গিয়ে সোমনাথ সবকটা আলো জ্বালালো। আলমারির তালাটা খুলতে যাবে এমন সময় একটা বাজ পড়ল বিকট শব্দে। বৃষ্টির তোড় গেল বেড়ে। টেবিলের ড্রয়ারে সবসময় কিছু টাকা পয়সা থাকে, তার থেকে একটা 50 টাকার নোট নিয়ে বাইরে এসে সোমনাথ যেন ভূত দেখল। গেঞ্জি আর লুঙ্গি পরা রিক্সা চালকটি দাঁড়িয়ে আছে সিঁড়ির উপরের ধাপটায়। মাথার উপর একটা আলো জ্বলছে। এই প্রথম ছেলেটিকে ভালো করে দেখল সোমনাথ। তার চোখ দুটো কোটরে ঢোকা, অথচ তাতে জল জলে ভাব। মাথার চুল ভিজে, কিন্তু কপালের চামড়াটা শুকনো। ছেলেটা যেন একটু একটু দুলছে। ভয় পাওয়ার মতোই চেহারা। সোমনাথ সোজা এগিয়ে গিয়ে ছেলেটার কপালে হাত রাখল, যেন ছ্যাঁকা লাগলো তার। ছেলেটির অন্তত 104 জ্বর। সোমনাথ ওর চোখটা টেনে দেখল, আর সেই সময় সে দুবার শুকনোভাবে কাশল। ছেলেটা যে টিবিতে ভুগছে কোনো সন্দেহ নেই, বেশ অ্যাডভান্স স্টেজ। সোমনাথ রীতিমতো রাগের সুরে বলল, তোর এত জ্বর গায়ে, তুই রিক্সা চালাচ্ছিস? ছেলেটা চুপ করে রইল। নাম কি তোর? আমার নাম আলতাফ মন্ডল। থাকিস কত দূরে? বলরামপুর স্যার, 6.5 মাইল এখান থেকে। তোর রোজ জ্বর আসে? হ্যাঁ স্যার। বাড়িতে কে কে আছে? ছোট 3টে ভাই বোন, মা, এক চাচা, বাবা নেই। কেউ রোজগার করেন না? না, আমার মা একটা বাড়িতে রান্না করেন। সোমনাথ এতক্ষণ ছেলেটির মুখের দিকে চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আলতাফ, যদি তুই এইরকম জ্বর নিয়ে রিক্সা চালিয়ে যাস, তাহলে তোর রোজগারে আর তোর বাড়ির লোকেদের বেশি দিন খেতে হবে না। যদি বাঁচতে চাস, আমি তোকে কালকে হাসপাতালে ভর্তি করে দিতাম। ছেলেটি মাথা নিচু করে জিজ্ঞাসা করল, টাকা কি দেবেন স্যার? সোমনাথ বলল, আরে তা তো দেব, কিন্তু তুই এই বৃষ্টি মাথায় করে 6.5 মাইল রিক্সা চালিয়ে যাবি? আমায় তো যেতে হবে স্যার। সোমনাথ 50 টাকার নোটটা ওর হাতে দিল। ছেলেটা কপালের কাছে হাতটা এনে নমস্কার জানিয়ে পিছন ফিরতে সোমনাথ বলল, একবার দাঁড়া, দাঁড়া রে। সোমনাথের কপাল কুঁচকে গেছে। ডাক্তার হিসেবে এইরকম দারুণ অসুস্থ রোগীকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিতে তার বিবেক সায় দিচ্ছে না। এই অবস্থায় রিক্সা চালিয়ে যাবে মানে ছেলেটাকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। কিন্তু এ বড় গরিব, ওর রোজগারে আরো 4-5টা প্রাণীর খিদে মেটে। সেসব চিন্তা করা যদিও ডাক্তারদের দায়িত্ব নয়, কিন্তু ডাক্তারদের দায়িত্ব রোগীর চিকিৎসা করা। সামাজিক অবস্থা পরিবর্তনের ভার যদিও তাদের উপর কেউ দেয়নি। সোমনাথ চিৎকার করে ডাকল, রাম, এই রাম। যাই বাবু। ছাদের ঘর থেকে তাদের কাজের ছেলেটা সাড়া দিল।
সে নিচে আসার পর সোমনাথ তাকে জিজ্ঞাসা করল, ভাত রান্না করেছিস? রাম বলল, অন্য সব রান্না হয়ে গেছে, ভাত এখনো চাপাইনি, আপনি যখন খাবেন গরম গরম করে দেবো। সোমনাথ বলল, বেশি করে ভাত চাপা, এই ছেলেটা খেয়ে যাবে। তারপরে আলতাফের দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, এখন তোমার বাড়ি ফেরা হবে না, রাম খাবার করে দেবে, খেয়ে দিয়ে একতলায় শুয়ে পড়বে। ওখানে মস্ত ফাঁকা বারান্দা রয়েছে, কাল সকালে ভালো করে তোমায় দেখব। রামের হাত দিয়ে ওষুধ পাঠিয়ে দেবো, রাত্রিরে খাবে, বুঝেছ? আলতাফ সব শোনার পর বলল, আমি বাড়ি না গেলে বাড়ির লোক চিন্তা করবে স্যার, আমায় আজকে ফিরতেই হবে। সোমনাথ এবারে রেগে গিয়ে বলল, তুই মরতে চাস? তাহলে যা, ফিরে যা। যদি বাঁচার ইচ্ছে তোর থাকে, আমি যা বললাম তাই শোন, যা ভালো বুঝিস তুই কর। সোমনাথ ঢুকে গেল নিজের ঘরে। এই বৃষ্টি বাদলার মধ্যে আজকে আর ক্লাবে যাওয়া হবে না। বাকি সন্ধেটা তাকে ঘরে বসেই কাটাতে হবে একা একা। এই সন্ধেগুলো বড় অসহ্য লাগে। সপ্তাহে 3টে দিন সোমনাথকে বাঁকুড়ায় কাটাতে হয়, সরকারের নতুন নীতি। কলকাতায় হাসপাতালে বড় বড় ডাক্তার, অধ্যাপক, মফস্বলের মেডিকেল কলেজে অন্তত 2 বছর পড়াতেই হবে। সোমনাথ এই ট্রান্সফারে কোনো আপত্তি করেনি। সপ্তাহে 3 দিন এখানে ক্লাস নিয়ে চলে যায়, বাকি দিনগুলো সে কলকাতাতেই থাকে। ট্রেনে দুর্গাপুর পর্যন্ত এসে ট্যাক্সি নিয়ে আসে বাঁকুড়া শহরে। ভালো করে তো সে কখনো গ্রাম দেখেনি। পশ্চিম বাংলার গ্রাম চেনার তার শখ হচ্ছিল। স্ত্রী ছেলে মেয়েদের যদিও আনেনি, তারা কলকাতাতেই থাকে। এখানে 2জন ডাক্তার মিলে এই বাড়ি ভাড়া নিয়েছে। বিনায়ক অবশ্য তার স্ত্রীকে নিয়ে এসেছে, ছেলেটা খুব ছোট, এখনো স্কুলে যাওয়ার প্রশ্ন নেই। ওরা থাকে দোতলায়, আর 3 তলাতে 2টো খালি ঘর পড়ে আছে। কলকাতায় আজ শান্তার গান আছে রবীন্দ্র সদনে। সোমনাথের উপস্থিত থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজ তো ফেরার কোনো উপায় নেই। এই সময় প্রত্যেকদিন সোমনাথের স্নান করার অভ্যেস। স্নান করে পাজামা পাঞ্জাবি পরে নিল। এখনো বৃষ্টি পড়েই চলেছে। সোমনাথ চিরটা কাল দেরি করে ঘুমোয়। রাত 12:30 1টার আগে বিছানায় যেতে তার ইচ্ছে করে না। কলকাতায় থাকলে যেমন হুশ করে সময় চলে যায়, আর এখানে তেমনই সময় যেন একেবারে কাটতেই চায় না। এখন মাত্র 8টা বাজে। সোমনাথ একটা গেলাসে খানিকটা হুইস্কি ঢেলে জল মিশিয়ে নিল। কলকাতায় সে মাসে 1-2 বার কোনো না কোনো পার্টিতে গিয়ে সামান্য মদ্যপান করে, তার নেশা নেই। কিন্তু এখানে এই বই পড়ার সময় একটা কিছু একটু একটু গ্লাসে নিয়ে চুমুক দিতে তার ভালো লাগে। এখানে সন্ধ্যের পর লোকেরা যে কি করে এতখানি সময় কাটায়। মিলন চক্র নামে একটা ক্লাবে মাঝে মাঝে যায় সোমনাথ, কিন্তু সেখানেও আড্ডা ভেঙে যায় 10টার মধ্যেই। রাম একটা হট বক্সে খাবার দাবার রেখে যায় তার জন্য। তার বাড়ি কাছেই, সে রাত্রিরে এখানে থাকে না। রামের কাছে খবর পাওয়া গেল আলতাফকে ভাত টাত দেওয়া হয়েছে। সে কয়েক গ্রাসের বেশি খেতে পারেনি, জ্বরে ধুঁকছে। রিক্সা চালিয়ে ফিরে যাওয়ার ক্ষমতা তার নেই। ওই ছেলেটাকে হাসপাতালে গিয়ে ভর্তি করলে ওর বাড়ির লোকেদের খাওয়াবে কে? আর তার চেয়ে অনেক বড় প্রশ্ন, যদি ও কোনোভাবে, ঈশ্বর না করুন, মারা যায়, তখন ওর বাড়ির লোকেদের কি হবে? ডাক্তারদের কি এসব নিয়ে মাথা ব্যথা করা উচিত? রাম অনেকক্ষণ চলে গেছে, সারা বাড়ি নিস্তব্ধ। ইজি চেয়ারে বসে একখানা বই পড়ে যাচ্ছে সোমনাথ। সবে মাত্র 11টা বেজেছে। ঘুমোবার আগে দরজাটা বন্ধ করে দেয় সোমনাথ। এখন দরজা খোলা। একটা শব্দ হতেই পিছন ফিরে তাকায়। একটা নীল রঙের রাত পোশাক পরে, সারা মুখে ক্রিম মেখে, চুলে চিরুনি চালাচ্ছে একটা হাত। দরজার কাছে এসে দাঁড়িয়েছে বাসবী। সোমনাথ জিজ্ঞাসা করল, কে বিনায়ক ফেরেনি? বিনায়ক আবার এখানে একটা চেম্বার খুলেছে। এর মধ্যেই সে দারুণ জনপ্রিয়। বাড়ি ফিরতে তার রাত 10টা 10:30 হয়ে যায়। বাসবী বলল, আজ আর ফিরবে না, পুরুলিয়ায় একটা অপারেশন করতে গেছে, একজনের পেটে গুলি লেগেছে। সোমনাথ একটু হাসল।
বিনায়ককে একেবারে টাকার নেশায় পেয়েছে। এখন আর কোনো চিন্তা করে না। কলকাতার চেয়ে এখানে তার উপার্জন অনেক বেশি। পেট থেকে গুলি বার করার মতো আর ডাক্তার বুঝি পুরুলিয়ায় নেই। বাসবীর গলা আবার শোনা গেল। সে বলছে, আমার ভয় ভয় করছে, নিচে কিসের শব্দ হচ্ছে, কে যেন কাশছে। একতলায় সার্ভে ডিপার্টমেন্টের অফিস। সন্ধ্যের পর কেউ থাকে না। বাসবীর আবার ভূতের বড় ভয়। বিনায়ক জানে একটা 3 বছরের শিশু সমেত স্ত্রীকে রেখে দিয়ে তাহলে সে কি করে সারা রাত বাড়ির বাইরে কাটানোর কথা ভাবে। সোমনাথ আবার গলা তুলে বলল, ভয়ের কিছু নেই, ভূতেদের কাশির অসুখ হয় না। একতলায় একটা ছেলেকে শুতে বলেছি। বাসবী চমকে ওঠে, ওমা, একতলায় কেউ শুয়ে আছে? কেন? সোমনাথ বলে, সে গল্প তোমার শুনতে ভালো লাগবে না বাসবী, ছেলেটা বড় অসুস্থ। আর যদি রাত্রিরে উপরে উঠে আসে? তুমি বাড়িতে রোগী নিয়ে এসেছো কেন? বাড়িটাকে হাসপাতাল বানাতে চাইছো? না, ওপরে উঠে আসবে না। তুমি দরজা দিয়ে শুয়ে পড়ো গিয়ে। ছেলে ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। তুমি আমায় একবারও বসতে বলছো না? সোমনাথ ইতস্তত করে বলল, তুমি আমার এখানে, অনেক রাত হয়ে গেছে, আমি আবার একটু ড্রিঙ্ক করেছি। হঠাৎ খিলখিল করে হেসে উঠল বাসবী। রাত্রের নিস্তব্ধতায় যেন ছুরি বিধিয়ে দিতে লাগলো সেই হাসি। সে নিজেই চেয়ারটা টেনে বসে বলল, আমি একটু হুইস্কি খাবো। একটা গেলাসে খানিকটা হুইস্কি ঢেলে দিল সোমনাথ। তার কপালে চিন্তার রেখা। নির্জন বাড়িতে তার ঘরে একটা যুবতী এসে বসে আছে। সে অথচ খুশি হলো না। এদিকে বাসবীকে আবার চলে যেতে বলতে পারছে না। পাতলা পোশাকে তার শরীরের সমস্ত রেখা স্পষ্ট। বুকের অনেকখানি দেখা যাচ্ছে। নিজের শোবার ঘরে মেয়েরা সাধারণত এইরকম পোশাক পরে। হুইস্কির গেলাসে একটা চুমুক দিয়ে বাসবী বলল, এইরকম বৃষ্টি রাতে না আমার ঘুম আসে না। আমার খুব গান শুনতে ইচ্ছা করে। একটা গান শোনাবে সোমনাথ? সোমনাথ বলল, গান শোনাবো? আজকাল আর গান টান গাই না, সব ভুলে গেছি। বাসবী বলল, কেন? লন্ডনে গোল্ড স্ক্রিনে দুর্গাপুজোর ফাংশনে তুমি তো কতগুলো গান গিয়েছিলে। একটা গান আমার খুব ভালো লেগেছিল। স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে। এই গানটা অন্য কারোকে গাইতে শুনলেই আমার তোমার কথা মনে হয়। এই গানটা তোমার চেয়ে বেশি ভালো কেউ গাইতে পারে না। সোমনাথ একটু হেসে মুখ নিচু করে বলল, কি যে বলো, আমি কি আর গান টান শিখেছি কোনোদিন? একবার গানটা গাও না সোমনাথ। বাসবী, তোমার স্বামী হচ্ছে আমার স্কুলের বন্ধু, আর আমি খুব দুর্বল। এত রাতে তুমি আমার এত কাছে এসে বসেছ, তাই আমার বুক ঢিপ ঢিপ করছে। এই অবস্থায় কি গান বেরোয়? আমি কিন্তু তোমায় একটু ভয় দেখাই না। আমি বুঝি আলাদা করে তোমার বন্ধু হতে পারি না? বিনায়ক তো মাঝে মাঝে এরকম রাত্রির দিকে একটা সিল্কের লুঙ্গি আর একটা গেঞ্জি পরে তোমার সঙ্গে আড্ডা দিতে আসে না? আর আমি মেয়ে বলে সে অধিকারটুকু নেই। দেখো, থিওরিটিক্যালি তোমার কথা ঠিক, কিন্তু পুরুষ আর মেয়েদের আমি আমি এক চোখে দেখতে পারি না। সব মেয়েকে আবার শুধু মেয়ে বলে মনে করাও যায় না। এই ধরো, যদি এখানে মিসেস অনিমা হালদার আসতেন, আমি কি ঘাবড়াতাম? তাহলে আবার তোমার বুক টিপ টিপ করতো। তুমি তো মিসেস হালদারকে খুব ভয় পাও, আমি দেখেছি। সেসব অন্য কারণে ভয়। উনি তো কথা আরম্ভ করলেই আর থামতে চায় না। তুমি কি চাইছো আমি চলে যাই সোমনাথ? হ্যাঁ, তাই চাইছি। তোমার এক্ষুনি চলে যাওয়া উচিত। আমার মন তীব্রভাবে কিন্তু বলছে, না, তুমি থাকো, তুমি থাকো, তুমি থাকো। বাসবী উঠে দাঁড়িয়ে পড়ল। জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে
বৃষ্টি দেখছে। এমন একটানা সুন্দর বৃষ্টি বহুদিন দেখা হয়নি। মনে হয় যেন সারা পৃথিবী জুড়ে সমানে এখন বৃষ্টি পড়ছে। গরম একেবারেই নেই, তবু যেন ঘামে চকচক করছে সোমনাথের কপাল। সে একটা সিগারেট ধরালো। পাশে সোমনাথের বিছানা। চেয়ারে বসার বদলে সে বিছানায় গিয়ে বসতে পারে, আর বাসবিকে ডেকে নিতে পারে পাশে। কেউ আসবে না, কেউ কোনোদিন জানবে না এই বৃষ্টির রাতটা একটা স্বপ্নের মতো কেটে যেতে পারে। তারপর সকালবেলা উঠে সব ভুলে গেলেই তো হলো। পিছন দিকটা দেখা যাচ্ছে বাসবির। চওড়া পিঠ, সরু কোমর, ভারী নিতম্ব, দারুণ গড়ন ও শরীরের। লন্ডনে প্রথমে তারই আলাপ হয় বাসবির সঙ্গে। বিনায়ক আর সোমনাথ দুজনেই একই কাজ নিয়ে গেছিল ইংল্যান্ডে। সোমনাথের আগেই বিয়ে হয়ে গেছিল, সে স্ত্রীকে নিয়ে যায়নি। প্রথম দিকে বিনায়ক তখনও বিয়ে করেনি। বাসবি সেখানে পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সে খুব সুন্দর নাচে। বাঙালি সমাজে সুন্দর নৃত্যশিল্পী হিসেবে তার বেশ নাম ছিল। তরুণ দুই ডাক্তারের সঙ্গে পরিচয় কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠতায় পৌঁছল। রবীন্দ্র জয়ন্তীতে বাসবির নাচের সঙ্গে সোমনাথ গান গিয়েছিল। ওরা তিনজন মাঝে মাঝে বেড়াতে যেত। সোমনাথ যেদিন টের পেল বাসবি তার দিকে ঝুঁকছে বেশি, সে তখনই জানিয়ে দিল সে বিবাহিত। এ কথা গোপন করার কোনো মানে হয় না। তারপর থেকেই তিনজনে একসঙ্গে কোথাও যাবার কথা থাকলেই সোমনাথ শেষ মুহূর্তে ইচ্ছে করে যেত না, বিনায়ককে সুযোগ করে দিত। লন্ডনেই বিনায়কের সঙ্গে বাসবির বিয়ে হলো। তখন নিশ্চিন্ত হয়ে গেল সোমনাথ। বাসবি তার ঘনিষ্ঠ বন্ধু স্ত্রী, তার সঙ্গে ইয়ার্কি রসিকতা সবই করা যায়, কিন্তু তার বেশি কিচ্ছু নয়। বিশ্বাসটাই হচ্ছে বন্ধুত্বের প্রধান শর্ত। সোমনাথ মাঝে মাঝে রাত্রিরে যেত বিনায়ক বাসবিদের বেলসাইজ পার্কের অ্যাপার্টমেন্টে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট এবং গান বাজনায় কেটে যেত চমৎকার সময়। ওদের বিয়ের মাত্র মাস 6 পরে একটা রাতে বাসবি এক মারাত্মক ইঙ্গিত দিয়েছিল। জানুয়ারি মাস, অসম্ভব ঠান্ডা পড়েছে। হাসপাতাল থেকে বাস ধরে ফেরার পথে সোমনাথ আর বিনায়কের হাত পা প্রায় জমে যাওয়ার অবস্থা। ওরা কেউ তখনও গাড়ি কেনেনি। বাস থেকে নেমে বিনায়কের বাড়ি পর্যন্ত যেতে বেশ খানিকটা হাঁটতে হয়। সেদিন বড় বেশি মদ্যপান হয়ে গিয়েছিল। বিনায়ক সহ্য করতে পারেনি। একসময় একেবারে জ্ঞান হারিয়েছিল। খেল না কিছুই, ওকে ধরাধরি করে শুইয়ে দেওয়া হলো। তারপর সোমনাথ আর বাসবি বসে বসে গল্প করলো অনেক রাত পর্যন্ত। দুখানা ঘরের অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একখানা ঘরে সোমনাথ এসে প্রায় দখল করে। সেই রাতে সোমনাথ আলো নিভিয়ে শুয়ে যাওয়ার একটু পরে বাসবি এসে তার ঘরের আলোটা জ্বালালো। বাসবির ঘুম নেই চোখে, সে সোমনাথের কাছে থাকতে চাইল। বাসবির চোখ মুখ দেখে সোমনাথ বুঝতে পেরেছিল বাসবির নীতিবোধ একেবারে অন্যরকম। সোমনাথ তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়ে বলেছিল, তোমার ঘুম আসছে না? চলো বসবার ঘরে বসি, গিয়ে গল্প করি। আমি কিন্তু ইচ্ছে করলে জেগে থাকতে পারবো সারা রাত। বাসবির থেকে অনেকখানি দূরত্ব রেখে বসেছিল সোমনাথ। নানা রকমের গল্প গুজব হলো। বাসবিকে সে বুঝিয়ে দিয়েছিল বন্ধুর নববিবাহিতা স্ত্রীর সঙ্গে শারীরিক ফুর্তি করা তার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। বাসবি রাগ করেনি, কেমন মেনে নিয়েছিল। সোমনাথের বন্ধুত্বই চেয়েছিল তারপর থেকে। কিন্তু সোমনাথের মধ্যে যে কি দারুণ একটা পরিবর্তন এসে গিয়েছিল তা বিনায়ক বা বাসবি কেউ গুণাক্ষরেও জানতে পারেনি। সেই রাত থেকে সোমনাথের বুকের মধ্যে চলছে এক হিংস্র অতৃপ্তি। তার নীতিবোধ যা মানতে পারে না, তার যুক্তিহীন মন যেন সেটাকেই তীব্রভাবে চায়। বাসবিকে যখন তখন গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তবু সোমনাথ খুব সাবধানে দূরত্ব রক্ষা করে। ওদের বাড়িতে রাতে থাকে না একবারও।
আর কলকাতায় ফিরে এসে তো দেখা সাক্ষাৎ একেবারে কমে গেল। দুজনের বাড়ি দুপাড়ায়, পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল দুই ডাক্তারে। তবু কোনো কোনো নিমন্ত্রণ বাড়িতে বা ক্লাবে বাসবীর সঙ্গে দেখা হয়ে গেলেই সোমনাথের বুকের ভেতরটা জ্বলে ওঠে, দাউ দাউ করে সেই অতৃপ্তি। বাসবী তাকে চেয়েছিল, সোমনাথ সাহস পায়নি। এটা তার নীতিবোধ নাকি কাপুরুষতা সে জানে না। সেই রাতে বাসবীর সেই আহ্বান গ্রহণ করলে কি এমন ক্ষতি হতো, এইসব সোমনাথের মনে পড়ে। বাসবীর সঙ্গে হেসে হেসে কথা বলে, সবসময় খানিকটা দূরত্ব রেখে, এই ভদ্রতার সম্পর্ক যেমন রাখা উচিত ঠিক তাই বজায় রেখে। সোমনাথের স্ত্রীর সঙ্গেও ভাব রয়েছে বাসবীর, শুধু এক এক সময় সোমনাথের বড় খটকা লাগে। বাসবী হঠাৎ হঠাৎ কথা থামিয়ে একটুক্ষণ চুপ করে চেয়ে থাকে সোমনাথের দিকে। তার ঠোঁটে তখন লেগে থাকে এক অদ্ভুত ধরনের হাসি। বাসবী কি সোমনাথের ভিতরটা একেবারে দেখতে পায়? তারপরে সরকারের উৎকট খেয়ালে সোমনাথ আর বিনায়ককে একই সঙ্গে বাঁকুড়ায় বদলি হতে হলো। দুজনে একই বাড়ি ভাড়া নেবে, এটাই স্বাভাবিক, কারণ তারা বন্ধু। এখানেও সোমনাথ তার স্ত্রীকে আনতে পারেনি, বাস্তব অসুবিধে আছে। সারা সপ্তাহ সেখানে থাকেও না। আবার বাসবীর এই সান্নিধ্য তার ভিতরে ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সর্বক্ষণ সেই আগুনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এই এত বড় বাড়ি, কোনো এক সময় বাসবীকে নিভৃতে পাওয়া যেতেই পারে। বিনায়ক তো অনেক সময় থাকে না, তবু সোমনাথ একবারও বাসবীকে ইঙ্গিত দেয়নি। সে জানে বাসবীর চোখ মুখ দেখে সে বুঝতে পারে বাসবীকে একবার ডাকলেই সে আসবে। তাও সোমনাথ ডাকে না, প্রাণপণে তাকে ভদ্রতার সম্পর্ক রেখে যেতেই হবে। আর আজ রাতে বাসবী নিজে এসেছে। বিনায়ক নেই, বৃষ্টির শব্দ মাখা মোহময় রাত। বাসবীর পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোমনাথ আর লড়াই চালিয়ে যেতে পারল না। তার ভিতরে যেন একটা বিস্ফোরণ হলো। চেয়ার ছেড়ে উঠে গিয়েও বাসবীর কাঁধের ওপর হাত রাখল। বাসবী চমকালো না, সে যেন এর প্রতীক্ষাতেই ছিল। মৃদু গলায় বলল, সে গানটা শোনাবে সোমনাথ? সোমনাথ গুনগুন করে শুরু করলো, স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে হায়। দু লাইন গাইবার পর থেমে গিয়ে সোমনাথ বলল, সত্যি আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি তুমি আমার দরজা ঠেলে আসবে একদিন। বাসবী বলল, ওটা তোমার স্বপ্ন, আমার স্বপ্ন। সোমনাথ বলল, তুমি কি জানো তোমাকে কি ভীষণ আদর করতে ইচ্ছে করে আমার? তুমি কি জানো তোমাকে আমি প্রথম ভালোবেসেছিলাম? সে কথা আমি কিছুতেই ভুলতে পারি না। কিন্তু আমাদের দুজনের যে দুটো সংসার আছে বাসবী, ছেলে মেয়ে আছে, এখন এই সংসার কি ভাঙা যায়? সংসার ভাঙার কথা তোমায় কে বলেছে? তুমি বড্ড মরালিস্ট সোমনাথ। আমরা কি গোপনে দুজনে দুজনকে ভালোবেসে যেতে পারি না? তুমি আমার কাছে আজকে রাত্রিরে থাকবে? বাসবী ফিরে দাঁড়ালো। তার চোখ দুটোতে ঝকঝক করছে বাসনা। তার সারা শরীর যেন প্রস্তুত হয়ে আছে। তুচ্ছ নীতিবোধের জন্য সে জীবনের এই আনন্দ নষ্ট করতে চায় না। গোপনীয়তাকে সে পাপ মনে করে না। সোমনাথ বাসবীর কোমরে একটা হাত দিয়েছে, আর একটা হাত ওর বুকের সামনে উদ্যত। এমন সময় শুনল সেই কাশির শব্দ। একতলায় চটফট পেতে খোলা বারান্দায় পড়ে আছে ছেলেটা। এত জোরে জোরে কাশছে এই 3 তলাতেও শোনা যাচ্ছে। সোমনাথের অভিজ্ঞ কান সেই শব্দ শুনে বুঝতে পারল এই ছেলেটা বাঁচবে না। এখন এসব কথা চিন্তা করার কি সময়? কত গরিব লোক তো মরছে। সোমনাথের এই ক্ষণিক অন্যমনস্কতা বাসবীর নজর এড়ালো না।
সে জিজ্ঞাসা করল, কি ভাবছ? সোমনাথ একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, আমি ভাবছি যে একবার শুরু করলে কি আর থামতে পারবো? বাসবী তার বুকের কাছ থেকে সোমনাথের হাতটা সরিয়ে দিল। মুচকি হেসে বলল, তোমার হাতটা ঠান্ডা। তুমি ভাবছো তোমার বন্ধুর কথা, কিংবা তোমার স্ত্রীর কথা। মিডল ক্লাস বাঙালিদের মোরালিটি তুমি ছাড়তে পারবে না। সোমনাথের থুতনিতে একটা টোকা মেরে সরে গেল বাসবী। সে রাগ করেনি, বরং হেসে আবার বলল, থাক, এইভাবে হবে না। ভালোবাসার দরকার নেই আমাদের, বন্ধুত্বই ভালো। আজ 24শে জুলাই 1992। আজকে দিনটা মনে থাকবে। আজ আমি আমার সব ভালোবাসা তোমায় দিয়ে গেলাম। এরপর থেকে দেখো আমরা কেমন শুধু বন্ধু থাকব। সকালবেলা সোমনাথ নিচে এসে দেখল আলতাফ তার আগেই চলে গেছে। সাইকেল রিক্সাটা নেই। বৃষ্টি থেমে গেছে শেষ রাতে। চতুর্দিকে একটা পরিচ্ছন্ন ভাব। বাড়ির সামনের কম্পাউন্ডে টাটকা বাতাস নিঃশ্বাসে নিতে নিতে সোমনাথ ভাবল, ওই আলতাফ নামের ছেলেটা যতবার সাইকেল রিক্সায় প্যাডেল ঘোরাবে ততবার তিল তিল করে ও মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ও যদি বাঁচতে না চাইছে, কে বাঁচাবে ওকে? কেউ বাঁচাবে না। এ দেশে কোনো রোগীকে কি জোর করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা আছে? এমন সময় একটা গাড়ি এসে থামল গেটের সামনে। বিনায়ক ফিরে এসেছে। বিনায়ককে দেখেই বড় অদ্ভুত আনন্দ হলো সোমনাথের। কাল রাতে বাসবী চলে যাওয়ার পর সে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ কেঁদেছে। সে কথা কেউ কোনোদিন জানবে না। সে কেমন হেরে গেল বাসবীর কাছে, আর নিজের কাছেও। কিন্তু কাল যদি সে বাসবীর সঙ্গে মিলিত হতো, তাহলে আজ সকালে উঠে বিনায়ককে দেখে সে কি এত স্বাভাবিক থাকতে পারত? একটা চোর চোর ভাব আসতো না মনে? বিনায়ক কেমন নিশ্চিন্তে বাইরে রাত কাটিয়ে এলো, তার কারণ সে তার বন্ধুকে বিশ্বাস করে। সোমনাথের মনে কোনো গ্লানি নেই। সে হাসি মুখে জিজ্ঞাসা করল, কিরে, কাল রাত্রিরে ফিরতে পারলি না? বিনায়ক বলে, আরে আর বলিস না, এক বেটা জোরদার জমি টমি নিয়ে কিসব গন্ডগোল করেছে, তার কাকা পেটে একদম গুলি চালিয়ে দিয়েছে। লোকটা আগে একবার কিডনির চিকিৎসা করিয়েছিল আমার কাছে। গুলি খেয়ে কিছুতেই হাসপাতালে যাবে না, আমার নাম ধরে চেঁচিয়ে যাচ্ছে, বলে ওই ডাক্তারবাবু না এলে আমি বাঁচব না। তাই ওর ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। ভালো, বেঁচেছে? বেঁচে যাবে, বেঁচে যাবে। গুলি বের করে দিয়েছি। জ্ঞান ফিরে সে কি চেঁচানি। সে তার কাকাকে তক্ষুনি খুন করতে যাবে। গ্রামের লোকের যা সব ব্যাপার, বুঝলি তো? এ তো কেস হবে। তা হবে। পুলিশের এক দারোগা অপারেশনের সময় পাশে বসেছিল। চা খেয়েছিস? না রে, এখনো খাইনি। বাসবীর ঘুম ভেঙেছে? কি জানি, দেখিনি। চল, ওকে ডেকে তুলি, একটু চা খেয়ে যা। দুই বন্ধু সিঁড়ি দিয়ে উঠে এলো পাশাপাশি। বাসবী জেগেছে এর মধ্যেই। ছোট বাচ্চা থাকলে তাদের মা বেশিক্ষণ ঘুমোতে পায় না। এখন বাসবী একটা শাড়ি পরা, চুলে একটা আলগা খোপা। তার চেহারা বেশ স্বাভাবিক, ঘরোয়া, সুন্দর দেখাচ্ছে, কিন্তু চোখে সেই মাদকতা আর নেই। ঠোঁটের সেই চকচকে ভাবটা নেই। সোমনাথকে দেখেই বকুনির সুরে বলল, কি করো তুমি সোমনাথ? একটা রোগীকে নিচে শুইয়ে রাখলে, সে সারা রাত ধরে কাশলো, আমি ঘুমোতে পারলাম না। বিনায়ক চোখ দিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? সোমনাথ উত্তরে বলল, আরে একটা রিক্সাওয়ালা ছেলে, গায়ে খুব জ্বর ছিল রে, বৃষ্টির জন্য আমি ফিরে যেতে দিইনি। তুমি বাড়িতে সব রোগী টোগী নিয়ে আসবে আর আমরা ঘুমোতে পারবো না? সোমনাথ বলল, সরি বাসবী, আর কাউকে কোনোদিন আনবো না। বিনায়ক প্রসঙ্গটাকে গুরুত্ব না দিয়েই বলল, বাসবী একটু চা চাপাও দেখি। তুমি ওই ছৌ নাচের মুখোশ চেয়েছিলে, অর্ডার দিয়ে এসেছি। সোমনাথ বাসবীর দিকে আর চোখে তাকাচ্ছে মাঝে মাঝে।
সে স্পষ্টই বুঝতে পারছে তার বুকের মধ্যে সেই বাসনার আগুনটা প্রায় নিভু নিভু, এখনো শুধু ধোঁয়া বেরোচ্ছে একটু একটু। বাসবী আর কোনো দিন তেমন ভাবে ওর কাছে আসবে না। বিনায়ক বলল, আমাকে 10,000 টাকা ফি দিল, জানিস তো? গ্রামের এসব জোরদার ফোদ্দারদের আবার অনেক টাকা হয়। বাসবী বলল, এই চলো আমরা ছুটিতে ভুটান যাই। দাঁড়াও দাঁড়াও, এখানে প্র্যাকটিস জমে উঠেছে, এক্ষুনি ছুটি ফুটি নেওয়া যাবে না। চা খেয়ে সোমনাথ ওপরে উঠে এলো। সে এখনো কলকাতার চেম্বারটা রেখেছে, প্র্যাকটিস করে না। দুপুরে ভাত খায় না সোমনাথ, ব্রেকফাস্ট করে মেডিকেল কলেজে চলে যায়। ক্লাস সেরে হাসপাতালে রাউন্ড দেয়। আজ সন্ধেবেলা সে কলকাতায় ফিরে যাবে। একটা একটা ক্লাস শেষ হতে সে একবার করে হাসপাতালের গেটের কাছে উকি দিয়ে দেখে যেতে লাগলো। তৃতীয়বার আসতেই পেল আলতাফ মণ্ডলকে। সাইকেল রিকশার যাত্রীদের সিটের ওপর কাত হয়ে বসে আছে। খুব জ্বর, মুখ দেখেই বোঝা যায়। কাছে গিয়ে সোমনাথ বলল, এই নেমে আয়, সকালবেলা তুই আমায় না বলে চলে গেলি যে? আলতাফ ভয় পেয়ে বলল, আপনার ঘুম ভাঙায়নি স্যার, তাছাড়া আমার বাড়ির লোক, আমার মা চিন্তা করবে। নেমে আয়। সোমনাথ ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে বুকের একটা এক্সরে তুলল, রক্ত থুতু পরীক্ষার জন্য দিয়ে দিল। তারপর ওকে সামনে বসিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে, এই সাইকেল রিক্সাটা কার, তোর নিজের? না স্যার, মালিকের, রোজ 10 টাকা করে দিতে হয়। ভাড়া মিলুক না মিলুক 10 টাকা করে দিতে হয়? হ্যাঁ স্যার, 10 টাকার উপর যা পাবো সে আমার। কত থাকে তোর? 15 টাকা স্যার, এক একদিন কমে যায়। তুই আর রিক্সা চালাতে পারবি না, এমনকি আজ ওই রিক্সা চালিয়ে তুই বাড়ি ফিরবি না, গাড়ি জমা দিয়ে দিতে হবে। বাড়িতে গিয়ে টানা 1 মাস শুয়ে থাকবি, শুনছিস? স্যার, আমি রিক্সা না টানলে বাড়ির লোক খাবে কি বলুন তো? তোর বাড়ির লোক কি খাবে তার কথা আমার জানার কথা নয়। তুই রুগী, আমি ডাক্তার, আমি তো চিকিৎসা করব। তোর বাড়ির লোক কি খাবে আমি চিন্তা করতে যাব কেন? আমার কথা যদি তুই না শুনিস, আমি পুলিশে খবর দেব। তুই তো টিবি রোগে মরবি, আরো কত লোকের মধ্যে এই রোগ তুই ছড়াচ্ছিস তুই জানিস? পুলিশ তোকে জেলে ভরে রাখবে। সোমনাথ বেশ বোঝে এটা নিতান্ত ভয় দেখানো, মিথ্যে ভয়। টিবি রোগী নিয়ে পুলিশদের কোনো মাথা ব্যথা নেই। রাস্তায় কত ভিখিরির এই রোগ আছে। এখানকার হাসপাতালে আলতাফকে ভর্তি করা যাবে না। এই হাসপাতালে টিবি রোগী রাখার কোনো ব্যবস্থাই নেই। মেদিনীপুরের ডিগ্রি হাসপাতালে পাঠানো যাবে, অথবা কাছড়াপাড়ায়। সেখানে সিট আছে কিনা জানতে হবে আগে। অচেনা দূরের হাসপাতালে ছেলেটা যেতে চাইবে কিনা তাতেও সন্দেহ। সোমনাথ বলল, এক্সরেটা ঠিক উঠেছে কিনা দেখে নিক, তারপর তোকে বাড়ি পাঠাবো। ওষুধপত্র দিচ্ছি, নিয়মিত খাবি। একজন ছাত্রের সঙ্গে আমি ব্যবস্থা করেছি, সে তোকে ইঞ্জেকশন দেবে কিছুদিন। তারপর পকেট থেকে পার্টস বের করে 3টে 100 টাকার নোট বের করে বলল, এই নে তোর 1 মাসের রোজগার। তা বলে ভাবিস না আমি তোকে মাসে মাসে টাকা দিয়ে যাব। কোনোদিন 1 পয়সাও তোকে দেবো না। আর আমি এখানে বেশি দিন থাকবো না, তোকে নিজের চেষ্টাতেই বাঁচতে হবে। নিচে নেমে এসে আরেকজন রিক্সা চালকের সঙ্গে বন্দোবস্ত করে দিল সোমনাথ। সে আলতাফের গাড়িটা জমা করে দেবে, তারপর তাকে পৌঁছে দেবে গ্রামের বাড়িতে। তার জন্য সে পয়সা পাবে। শেষবারের মতো আলতাফকে বেশ করে শাসিয়ে সোমনাথ বলল, 1 মাস তুই একেবারে চুপ করে শুয়ে থাকবি, হাঁটা চলা করবি না, একেবারে দৌড়বি না, ভারী জিনিস তুলবি না। মনে থাকবে আমার কথা? যদি আমি জানতে পারি তুই রিক্সা চালাচ্ছিস, তোকে পুলিশও দেবো, খেয়াল থাকে যেন। সোমনাথ লক্ষ্য করেনি আলতাফকে অন্য রিক্সা চালকটিকে যখন এইসব কথা বলছে, তখন তার পাশে এসে দাঁড়িয়েছে একটি মাঝ বয়সী ভদ্রলোক। ধুতি পাঞ্জাবি পরা, সৌম্য চেহারা, নাম বীরেশ্বর ঘোষ। এখানকার স্কুলের হেডমাস্টার এবং যে ক্লাবে সোমনাথ মাঝে মাঝে আড্ডা দিতে যায় সেখানকার ভাইস প্রেসিডেন্ট।
সোমনাথ মুখ ফেরাতেই বীরেশ্বর বললেন, হ্যাঁ নমস্কার, কি ব্যাপার বলুন তো? একটা রিক্সাওয়ালাকে জামাই আদরে আর একটা রিক্সায় চাপিয়ে দিলেন, তারপর আবার খুব ধমকাচ্ছেন। সোমনাথ বড় লজ্জা পেয়ে গেল। তার মেজাজটা ঠিক নেই। সে একটু বেশি জোরে জোরে কথা বলে থেমে পড়েছে। একটা নিবন্ত আগুন এখনো একটু একটু ধোঁয়াচ্ছে তার বুকের মধ্যে। সে বলল, মাস্টারমশাই, একটু হাঁটবেন আমার সঙ্গে? বাড়ির দিকে যাব। যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বীরেশ্বর বললেন, আমি তো মশাই হেঁটে হেঁটেই ঘুরি সব সময়, রিক্সা টিক্সায় অত চড়ি না। বলুন বলুন আপনার প্রশ্ন। সোমনাথ বলল, প্রশ্নগুলো আসলে সামাজিক প্রশ্ন। ধরুন আমি তো একজন ডাক্তার। আমি যদি একজন লোককে দেখে বুঝতে পারি সে একজন রোগী, তাহলে তার চিকিৎসা তো আমায় করতেই হবে, তাই না? তা সেই রোগী আপনাকে কল না দিলেও কি আপনি চিকিৎসা করবেন? ধরুন রাস্তায় একজন লোককে দেখলাম, তার কল দেওয়ার কোনো প্রশ্নই নেই, তারপর আপনাকে ফিটা কে দেবে? হ্যাঁ, ডাক্তারি পড়ার সময় তো ফি নেওয়ার কথা শেখায় না। অসুস্থ লোকেদের সাহায্য করা আর বাঁচানোই হচ্ছে ডাক্তারদের কর্তব্য। ফি নিতে হয় কারণ আমাদের সংসার চালাতে হয়, এটা আমাদের জীবিকা। সে কি মশাই, আপনাদের মতো বড় বড় ডাক্তারদের কিনা ডেকে ডেকে পাওয়া যায় না? ফি না নিয়ে চিকিৎসা করে কোন ডাক্তার বলুন দেখি? এমন তো কখনো কোথাও শুনিনি মশাই। আজকাল একটা রোগীকে ৩-৪ বার দেখলে প্রত্যেকবার ডাক্তাররা সমান টাকা নেন, আপনি জানেন তো? আগেকার দিনে দ্বিতীয়বার থেকে ফি অর্ধেক হতো। আহা মাস্টারমশাই, কথা দয়া করে অন্যদিকে ঘোরাবেন না। আমি যা বলছি তা হচ্ছে নীতির প্রশ্ন। পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থাও কি ডাক্তারকে তাহলে করে দিতে হয়? না, এইটা তো ঠিক বুঝতে পারছি না, একটু খোলসা করে প্রশ্নটা করুন দেখি। ধরুন এই যে একজন সাইকেল রিক্সা চালায়, তার সাংঘাতিক টিবি হয়েছে। আমি চিকিৎসা করে ওকে বাঁচাবার চেষ্টা করতে পারি, কিন্তু এই রোগ নিয়ে রিক্সা না চালালে আবার ওর খাওয়া জুটবে না, বাড়ির লোকেরাও না খেয়ে মরবে। আর টিবি রোগ নিয়ে যদি সাইকেল রিক্সা চালায় দিনের পর দিন, তাহলে তার চিকিৎসার আবার কোনো মূল্য নেই, সেটা নিশ্চয়ই বোঝেন। ও তাই বুঝি ওই ছেলেটাকে অত ধমকাচ্ছিলেন? ডাক্তার তো, ডাক্তার হলেও আমাদেরও তো বিবেক আছে। আমি আমার বিবেককে কি বোঝাবো? এত রোগী ঘাটাঘাটি করতে হয়, তারপরেও আবার ডাক্তারদের বিবেক টিকে থাকা কিন্তু খুবই আশ্চর্যের কথা। রাস্তায় যে কত অসুস্থ ভিখিরি পড়ে থাকে, তাদের দিকে কোনো ডাক্তার কোনোদিন ফিরে তাকায় বলুন? এই জন্যই তাকায় না, কারণ সেই ভিখিরির চিকিৎসা করলেই তো শুধু হয় না, তার থাকা খাওয়ার দায়িত্ব আবার ডাক্তারকে নিতে হবে। এত কি ডাক্তারের কাজ, নাকি সমাজ, নাকি সরকারের কাজ? কার কাজ? সবই তো জানি মশাই, আপনাকে তাও খোঁচাচ্ছিলাম। ওই আলতাফকে আমি চিনি, আমার মেয়েকে রোজ স্কুলে পৌঁছে দিত। নিজে ক্লাস 7 অবধি পড়েছে, নাকি 8 অবধি পড়েছে। ওর বাবাটা মারা গেল, সংসারে তো কেউ নেই রোজগার করার, মাটাও কাজ করে। খাটতে খাটতে ছেলেটার মুখে রক্ত উঠে গেল। কিন্তু ও তো মরবেই, বীজাণু ছড়িয়ে ছড়িয়ে আরো কতজনকে মারবে বলুন তো? আপনি বুঝি নিজে থাকতে ওর চিকিৎসার ব্যবস্থা করলেন ডাক্তারবাবু? আমাদেরও তো কিছু করা উচিত। আচ্ছা, ভেবে দেখছি কি করা যায়। দেখুন যদি পারেন ওকে যদি একটা কোনো কাজ জুটিয়ে দেওয়া যায়। ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে, খুব ভালো চাকরি তো কিছু পাবে না, কিন্তু এমন কিছু দেখুন যাতে শারীরিক পরিশ্রম বিশেষ নেই। একটা ব্যবস্থা হতে পারে। আমাদের স্কুলে একটা দপ্তরির পোস্ট খালি রয়েছে, যদি ওকে দেওয়া যায়, ওই বসে বসে ঘন্টা বাজাবে, ক্লাসে ক্লাসে অ্যাটেন্ডেন্স রেজিস্টারগুলো পৌঁছে দেবে, মোটামুটি হালকা কাজ, ওই কাজও পারবে। সোমনাথ
থমকে দাঁড়িয়ে পড়ল। বীরেশ্বরের দিকে তাকিয়ে কৃতজ্ঞ গলায় বলল, হে তো খুব ভালো প্রস্তাব। আপনি স্কুলের হেডমাস্টার, আপনি অনায়াসে ওকে এই কাজটুকু দিতে পারেন। দেখুন, আমি বললেই তো হবে না, স্কুল কমিটিকে বলতে হবে। আমার তো মনে হয় আটকাবে না। কত মাইনে? ৫-৫ মতো পাবে। দেখি, আমি না হয় চেষ্টা করব যদি ৫০টা টাকা বাড়িয়ে দেওয়া যায়। আমাদের স্কুলের মশাই মাইনে পত্র ভালোই। মাস্টার মশাই, এ একেবারে অলৌকিক ব্যাপার। আমি ভাবছিলাম বোধহয় ছেলেটার কোনো আশা নেই, সব পরিবারে মরবে। আপনার সঙ্গে দেখা হলো। আমি আসলে আজকে সন্ধ্যাবেলা কলকাতা যাচ্ছি, ৩ দিন পর ফিরব। তখন আপনাকে এসব বলার কথা আমার হয়তো আর মনে পড়তো না। ছেলেটার একটা হিল্লে হয়ে গেল বলুন। বীরেশ্বর একগাল হেসে বলল, তাহলে কি প্রমাণ হলো বলুন? এই যে ডাক্তারবাবুদের রোগীদের চাকরি বাকরি নিয়েও ভাবতে হয়। বেশ খুশি মনে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো সোমনাথ। হাতে ৮ ঘন্টা সময় আছে। মুখ হাত ধুয়ে হাসপাতালের পোশাক বদলে নিতে হবে। ৫টার সময় শেয়ারের ট্যাক্সি ছাড়ে দুর্গাপুর যাওয়ার জন্যে। ঠিক কলকাতার ট্রেনটা ধরিয়ে দেবে। ট্রেনে পড়ার জন্য একটা বই নিতে হবে। সোমনাথ বই বাঁচতে লাগলো। রাম এসে বলল, দোতলার বৌদিদি আপনাকে একবার দেখা করে যেতে বলেছেন। সোমনাথ অবাক হয়ে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। বিনায়ক এ সময় বাড়ি থাকে না। বাচ্চাটা আয়ার সঙ্গে বেড়াতে যায়। বাসবি একা। তাও ডেকে পাঠালো কেন? কাল রাতের পর আবার এই আহ্বান যেন মেলে না। তবু যেতেই হবে। কলকাতায় যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সোমনাথ। আজ তার বুক ঢিপঢিপ করছে না, শুধু একটা সূক্ষ্ম ব্যথার অনুভূতি রয়ে গেছে। দরজায় বেল দিতেই বাসবি খুলল। কাজের লোকটোক কেউ নেই। বাসবি বলল, এসো। কাল রাতের মতো মোহময়ী নয়, আবার আজ সকালের মতো নিছক ঘরোয়া নয়। বাসবি বেশ সেজে গুজেই আছে। একটা নীল কাজ করা টাঙ্গাইলের শাড়ি পরেছে। নীল পাথর বসানো ওই কানের দুল দুটো সকালে ছিল না। গলায় একটা মটর দানার মতো হার, কিন্তু মুখে কোনো রহস্য নেই, একেবারে ঝকঝকে পরিষ্কার। দরজা খোলাই রইল। সোমনাথ ভেতরে এসে বসলো একটা বেতের চেয়ারে। বাসবি বলল, তুমি তুমি তো আজ কলকাতা যাচ্ছ, পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, খিদে পাবে না? এ আবার কি প্রশ্ন? খাওয়াটা একটা সমস্যা? দুর্গাপুরে পৌঁছে কিছু খেয়ে নিলেই তো হলো। ট্রেনের কামরাতেও সারাক্ষণ নানা ধরনের ফেরিওয়ালা আসে। সোমনাথ এখনো চলন্ত ট্রেনে বসে বসে বাদাম ভাজা ছাড়িয়ে খেতে খুব ভালোবাসে। বাসবি বলল, আজ একটা বড় ভেটকি মাছ দিয়ে গেল ওর এক পেশেন্ট। অত বড় মাছ কে খাবে, তাই ফিশ কেক বানিয়েছি। কেমন হয়েছে বলতে পারবো না, তোমায় খেতে হবে। তোমার উপরে এক্সপেরিমেন্ট করব। লন্ডনে যখন প্রথম আলাপ হয়, বাসবি একেবারেই রান্নাবান্না জানত না। ও হোস্টেলে থাকত। বিনায়ক আর সোমনাথের নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল। ওরা রান্না শিখেছিল। বিনায়ক বেশ ভালো রাঁধত। বিয়ের পরও বাসবির কখনো রান্নার দিকে ঝোঁক দেখা যায়নি। এখানে আবার ওদের রান্নার লোক আছে। বাসবি রান্নাঘরে যাওয়া পছন্দ করে না। সোমনাথ বলল, তুমি তৈরি করেছো ফিশ কেক? কেন, বিশ্বাস হচ্ছে না? রান্নার বই দেখে শিখেছি। সোমনাথ তবু অবিশ্বাস্য সুরে বলে, ফিশ কেক তো কখনো খাইনি। তাহলে খেয়ে দেখো। একটা কাট গ্লাসের সুদৃশ্য প্লেটে খানিকটা সাদা রঙের কেকের মতো জিনিস নিয়ে এলো বাসবি, সঙ্গে কাঁটা চামচ, রূপোর। ওদের রূপোর ডিনার সেট আছে। সোমনাথ জানে, কিন্তু কোনোদিন বার করে না। বাসবি বলল, একটুখানি মুখে দিয়ে দেখো, যদি ভালো না লাগে খেও না, জোর করে কিছু খেতে হবে না। সোমনাথ একটা বড় টুকরো কেটে মুখে দিল। কোনো বিশ্রী গন্ধ নেই। মাছের গন্ধ তো নেই প্রায়, কিন্তু স্বাদ আছে। পুড়ে যায়নি, নুন বেশি হয়নি। মুখ তুলে সোমনাথ বলল,
বাহ, বেশ ভালো তো। সত্যি বলছো? অনেস্ট ওপিনিয়ন চাইছি, কিন্তু আমার মন রেখে কথা বলতে হবে না। সত্যি বলছি, ভালো লাগছে। একদম নতুন ধরনের জিনিস। দেখো না সবটা কেমন খেয়ে নিচ্ছি। জানো তো, যে খাবারের টেস্ট আমার ভালো লাগে না আমি কিছুতেই খাই না। শখ করে তৈরি করেছি, তাই ইচ্ছে হলো প্রথম তোমাকেই পরিবেশন করব। হঠাৎ এত রান্নার শখ হলো কেন তোমার, বাসবী? একটা কিছু তো করতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী ছিলাম, পড়াশোনা তো কোনো কাজে লাগলো না। এখন আবার শুধুই হাউসওয়াইফ। আর হাউসওয়াইফই হয়ে যদি থাকতে হয়, তাহলে একটু ভালো করে হওয়াই ভালো। রান্না বান্না, সেলাই, ছেলে মানুষ করা, ঘর সাজানো। তুমি নতুন নতুন রান্না করলে ভালোই হবে, আমরা মুখে স্বাদ বদলাবো। আমার সময় তো কাটাতে হবে। দুপুরে ঘুমানোর বেশ বাজে অভ্যেস হয়েছে আমার। মোটা না হয়ে যাই। না, মোটা হবে না, তোমার ফিগার খুব ভালো আছে। বিকেলের পর থেকে আর সময় কাটে না সোমনাথ। তোমার বন্ধু চেম্বার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমার তো বেশ মজা। এখন 3 দিন কলকাতায় গিয়ে কাটিয়ে আসবে। কেন, তোমার ইচ্ছে করলে মাঝে মাঝে শনিবার বিকেলে কলকাতায় গিয়ে সোমবার তো ফিরে আসতে পারো। না, পারি না। বিনায়ক কলকাতায় যেতে চায় না। ওর তো থিয়েটার, সিনেমা কিছুরই দেখার তো ঝোঁক নেই। আমার খুব থিয়েটার দেখতে ইচ্ছে করে, জানো তো। তুমি ঘড়ি দেখছো কেন? বসো না, চা করি। সোমনাথ সত্যি একবার চোরা চোখে ঘড়িটা দেখে নিয়েছে। বেশি দেরি করলে 5টা শেয়ারের ট্যাক্সিটা পাওয়া যাবে না। এরপর অবশ্য সে একলা পুরো ভাড়া দিয়ে একটা ট্যাক্সি নিতে পারে। অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে, কিন্তু সেই কথা তো বলা যায় না বাসবীকে। সে উৎসাহ দেখেই বলল, হ্যাঁ, চাটা খেয়ে যেতেই হবে। আর একটু ফিশ কেক খাবে? না, আমার আপত্তি নেই। এতটা খেয়ে ফেললে আবার তোমাদের থাকবে কিছু? অনেক আছে। মস্ত বড় মাছ ছিল, ফ্রিজে রেখে দিয়ে 3-4 দিন খাওয়া যাবে। ও ভালো কথা, তুমি কলকাতা থেকে ফেরার সময় বাজার থেকে একটু ভালো হিং এনো তো আমার জন্যে। এখানে ভালো হিং পাওয়া যায় না। একটা রেসিপি দেখলাম, হিং দিয়ে চিকেন, একবার ট্রাই করতে চাই। ঠিক আছে, নিয়ে আসবো। আর কিছু অর্ডার আছে? বাসবী আবার হাসতে লাগলো। হাসি ছড়ানো মুখেই বলল, মফস্বলের মানুষরা এরকমই হয়, তাই না? কেউ শহরে গেলে অমনি এটা সেটা আনতে দেয়। চা খাওয়া শেষ হলো। আর দেরি করা চলে না। এরপর আর দুর্গাপুর থেকে ট্রেনটাও ধরা যাবে না। বাসবী এদিকে বেশ গল্প করার মেজাজে আছে। সোমনাথ তবু উঠে দাঁড়িয়ে পড়ল। বাসবী আপত্তি করল না। সে বলল, হ্যাঁ, তোমার তো এবার যাওয়া দরকার। দরজার কাছটায় এসে সোমনাথ ঘুরে জিজ্ঞাসা করল, হ্যাঁ, তো সাজগোজ করে আছো কেন? কোথাও বেরোবে বুঝি? না, কোথায় যাব? এখানে কি কোথাও যাওয়ার আছে? বাড়িতেই থাকবো। এক একদিন কেমন নিজের জন্য সাজতে ইচ্ছে করে। একটু সাজগোজ করলে, একটু পারফিউম মাখলে মনটা খুব ভালো লাগে। বাড়ির বাইরে এসে সোমনাথ একটা রিকশার জন্য এদিক ওদিক তাকালো। একটাও রিকশা দেখা যাচ্ছে না। খুব দরকারের সময় পাওয়া যায় না কিছুই। হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড। দ্রুত হাঁটতে লাগলো সোমনাথ। হঠাৎ সে বুঝতে পারল তার মুখটা ভীষণ তেতো হয়ে আসছে। খাবারটার জন্য নয়, ফিশ কেক দারুণ সুস্বাদু ছিল, কিন্তু কাল রাতে বাসবী তাকে তার নিজের শরীরটা দিতে চেয়েছিল। সোমনাথ নিতে পারেনি। আজ বাসবী তাকে মাছ খেতে দিল। সোমনাথ দিব্যি খেয়ে নিল। এর মধ্যে কি বাসবীর একটা সূক্ষ্ম বিদ্রুপ আছে? ওকে মনে মনে হাসছিল। বাসবী আজ কেমন একটা নিখুঁত ফর্মাল ব্যবহার করল, যেন সে শুধুই তার বন্ধু স্ত্রী, আর কিচ্ছু নয়। পুরোটাই ওর অভিনয়। আজ চলে আসার আগে বাসবীকে একটা চুমুও কি খেতে পারত না সোমনাথ? একটা চুমু, একটুখানি নিমেষের আনন্দ, তাতে সারা পৃথিবীর কারুর তো কোনো ক্ষতি হয়ে যেত না। একটা চুমু খেতে চাইলে কি আপত্তি করত বাসবী? ইচ্ছে প্রকাশ করার তো সাহস হলো না সোমনাথের। বারবার সে বাসবীর কাছে হেরে যাচ্ছে।
এরপর 9টা বছর কেটে গেছে। বাঁকুড়া থেকে আর 6 মাসের মধ্যে ট্রান্সফার হয়ে ফিরে এসেছিল সোমনাথ। বিনায়করা 1.5 বছর পর। বাঁকুড়ায় আর কোনোদিন যায়নি সোমনাথ। প্রয়োজন হয়নি, উপলক্ষ আসেনি। কলকাতায় সে বেশ ব্যস্ত ডাক্তার, নাম শুনলেই অনেকে চেনে। বিনায়ক আরো বেশি ব্যস্ত, আরো বেশি খ্যাতিমান। সল্ট লেকে একটা মস্ত বাড়ি বানিয়েছে বিনায়ক। সোমনাথ গল্ফ গ্রিনে একটা ফ্ল্যাট কিনেছে। দুজনে থাকে শহরের 2 প্রান্তে। বাসবের জন্য যে আগুনটা জ্বলত সোমনাথের বুকে, তা হয়তো নিভে গেছে। ধোঁয়া টোয়াও আর বেরোয় না। ব্যথার বোধ নেই, সময় পায় না ওসব নিয়ে মাথা ঘামাবার। বিনায়কের সঙ্গে সোমনাথের যদিও মাঝে মাঝে কোনো কোনো নার্সিং হোমে দেখা হয়ে যায়। অনেক সময় একই রোগীকে দুজনে দেখতে আসে, তখন 2 বন্ধু মিলে গল্প হয় কিছুক্ষণ। বাসবীর সঙ্গে সোমনাথের দেখা হওয়ার কোনো সুযোগ আর প্রায় নেই। সামাজিকভাবে মেলামেশা আর হয় না বলতে গেলে। বিনায়কদের সল্টলেকের বাড়ি তৈরি হওয়ার পর বিরাট পার্টি দিয়েছিল ওরা। সেদিন বাসবী খুব ব্যস্ত ছিল। সোমনাথের সঙ্গে 2-1টার বেশি কথা বলার সময় পায়নি। সোমনাথের চেয়ে তার স্ত্রী শান্তার সঙ্গে গল্প করেছে অনেক বেশি। আরেকদিন দেখা হয়েছিল ক্যালকাটা ক্লাবে। সেদিন মনে হয়েছিল যেন বাসবীর মুখখানা একটা সাদা পৃষ্ঠার মতো সোমনাথের দিকে তাকাচ্ছে, অথচ সেই দৃষ্টিতে যেন কোনো ভাষা নেই। সোমনাথকে কি সে মন থেকে একেবারে মুছে ফেলেছে? অথবা সে মনে মনে সোমনাথকে ঘৃণা করে আর তাকে পুরুষ বলে গ্রাহ্য করে না? সকলেই বলে বিনায়ক পরিশ্রম করেছে বড় বেশি। টাকা উপার্জনের নেশায় সে উন্মত্ত, কোনো ছুটি নেয় না, কোথাও বেড়াতে যায় না। এর জন্য অবশ্য তাকে 2টো ধাক্কা খেতে হলো। একবার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হলো বিনায়কের। বন্ধুরা সবাই তাকে দেখতে গেল নার্সিং হোমে। সোমনাথও গিয়েছিল। সেদিন বাসবীর সঙ্গে তার দেখা হয়নি। বাসবী একটু আগে চলে গেছে নার্সিং হোম থেকে। বিনায়কের যদিও গুরুতর কিছু হয়নি, মাসখানেক বাদেই সে আবার প্র্যাকটিস শুরু করলো আগের মতোই। আর তার কিছুদিন পর শোনা গেল বাসবীর সঙ্গে বিনায়কের ডাইভোর্স হয়ে গেছে। খবরটা শুনে সোমনাথের মনে হয়েছিল নিশ্চয়ই বাসবীর একজন প্রেমিক টেমিক জুটেছে। নিছক হাউসওয়াইফ সেজে থাকার মেয়ে সে নয়। তার নীতিবোধগুলো আলাদা। গোপনে প্রেম করায় তার দ্বিধা নেই। ডাইভোর্সের পর বাসবী আলাদা একটা ফ্ল্যাট নিয়ে রইল। একটা চাকরিও পেয়ে গেল লেডি ব্রাবর্ন কলেজে। ওদের ছেলেটি দার্জিলিংয়ে। কিন্তু বাসবীর এই প্রেমিকটিকে, সেটি হলো অন্য ডাক্তারদের কৌতূহলের বিষয়। কিছুতেই তার সন্ধান পাওয়া যায় না। সে একা থাকে, একটা গাড়ি কিনেছে, ড্রাইভার রাখেনি, নিজে চালায়, কিন্তু তার গাড়িতে অন্য কোনো পুরুষকে দেখা যায় না কখনো। বিনায়কের বন্ধুদের বিশেষ কৌতূহল বাসবীর এই প্রেমিকটি অন্য কোনো ডাক্তার কিনা। একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়া ঠিক এথিক্যাল নয়। অন্য পেশার কোনো লোক হলে অস্বাভাবিক কিছু নয়। বাসবী এখন দেখতে হয়েছে ভারী সুন্দর, কিন্তু কোথায় বাসবীর সেই প্রেমিক? সোমনাথ আর বিনায়ক এই দুজনেরই বন্ধু বিশ্বদেব। সে নামকরা হার্ট স্পেশালিস্ট। সে বিনায়কদের বাড়িতে প্রায় যায়। একদিন সেই বিশ্বদেব বেঙ্গল ক্লাবে লাঞ্চ খেতে খেতে অনেক ভেতরের কথা খুলে বলল। বিশ্বদেব বলল, দেখ সোমনাথ, আমাদের মুশকিল কি জানিস তো? একটা সময় যখন আমরা সার্থকতার মুখ দেখি তখন বেশ নামডাক হয়ে যায়, আবার তখন একটা ট্র্যাজেডিও ঘটে যায়। আমাদের ওপর, আমাদের সময়ের ওপর আমাদের নিজেদের কোনো কন্ট্রোল থাকে না। আমাদের বউ বাচ্চাদের দিকে তো তাকাতে ভুলে যাই, এমনকি নিজেদের দিকেও তাকাতে ভুলে যাই মাঝে মাঝে। সোমনাথ বলল, সার্থকতা কাকে বলে? নিজের ব্যক্তিগত জীবনটাকে নষ্ট করে ফেলা। যারা এটা বোঝে না তারা নির্বোধ। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে দেখা দরকার। আমি কোন দিকে চলেছি, শেষ পর্যন্ত কি চাই, সেগুলো ভাবতে হবে না। যারা ভাবে না তারা ট্র্যাজেডির শিকার হয়। এই দেখ না, বিনায়কদের বিয়েটাই তো ভেঙে গেল। তার জন্য আমরা সবাই মিলে বাসবীকে দায়ী করছি। আমরা পুরুষ মানুষ, তাই বিনায়কের পক্ষে।
অনেকের ধারণা বাসবী লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে প্রেম করেছে। মোটেই তা নয়। আসল কারণ আমি জানি। তাই নাকি? কি সেটা? আরে ওদের দুজনের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল না অনেক দিন ধরে। সে কি? কেন, বিনায়কের কি কোনো প্রবলেম? আরে না না, শারীরিক প্রবলেম কিছু নয়, মানসিক প্রবলেম। বিনায়ক কোনোদিন বাসবীকে বুঝতে পারেনি, ওর মনটাই বুঝতে পারেনি, বোঝার চেষ্টাই করেনি। দেখ, বাসবী রোমান্টিক ধরনের মেয়ে। একসময় সুন্দর নাচতো, গান বাজনা ভালোবাসতো, নতুন কোনো থিয়েটার হলে এলেই দেখতে যেত। বিনায়কের আবার একেবারেই রসকস নেই। বউয়ের জন্য সে সময় দিতেই পারে না। বউকে নিয়ে কোথাও যাবে কি দু এক দণ্ড বসে গল্প করবে, এমনকি ঝগড়া করবে, তারও সময় নেই তার। এইরকম করলে চলে? আচ্ছা, এই এত টাকা নিয়ে বিনায়ক কি করবে বলতো? একটা তো মোটে ছেলে। আহা, বিনায়কের কি ধারণা জানিস? ও এত খাটছে ওর বউয়ের জন্য, ফ্যামিলির জন্য। এত বড় বাড়ি করেছে, বাসবী যত ইচ্ছে গয়না গড়িয়ে যাচ্ছে, মুঠো মুঠো টাকা খরচ করতে পারছে। দেখ, কোনো কোনো মেয়ে হয়তো সব ভালোবাসে, এই নিয়েই সুখে থাকে, কিন্তু তাও সত্যি বাসবী যে অন্য টাইপের সেটা বিনায়ক কোনোদিনই বুঝল না। আর তার ফল কি হলো জানিস তো? বিনায়ক আমায় নিজে বলেছে, রাত্রির বেলা বিছানায় বাসবীকে কাছে টানলে বাসবী সাড়া দিত না, ওর শরীরটা একেবারে ঠান্ডা হয়ে থাকতো। দেখ, স্বামীর সঙ্গে যদি মনের মিল না থাকে তাহলে যৌন সম্পর্কটাও তো ঠিক হয় না, তাই না? বিনায়ক আমায় নিজে বলেছে 9-10 বছর ধরে ওদের এইরকম চলছে। বাইরের লোকজনের সামনে তবু স্বামী স্ত্রীর ঠাট্টা বজায় রাখে, ভেতরে কিচ্ছু সম্পর্ক নেই। এইরকম একটা মিথ্যে ব্যাপার শুধু শুধু টিকিয়ে রাখার কি দরকার বল? সেই জন্যই তো বাসবী ডাইভোর্স চাইতে বিনায়ক আর কন্টেস্ট করেনি। ও, আই সি। তাহলে ওই তৃতীয় পুরুষ ব্যাপারটা নেই? তোকে একটা গোপন কথা বলছি সোমনাথ, কথা দে কাউকে জানাবি না। দেখ, ওদের বাড়িতে আমি প্রায় যাই। আমি বাসবীর অবস্থাটা বুঝেছিলাম। বাসবীর ওপর আমার একটা স্বাভাবিকভাবেই দুর্বলতা জন্মেছিল। আমি খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু বাসবী একেবারে থামিয়ে দিল। কতদূর এগিয়েছিলি? চুমুটুমু পর্যন্ত? আরে ধ্যাত সালা, চুমু পর্যন্ত এগোলে বাকি হতে আর দেরি লাগে? এই হাতটা ধরেছিলাম একদিন আর কি। বাসবী আমায় পরিষ্কার বলে দিল যে, বিশ্বদেব, আমার সঙ্গে তোমার ওসব কিচ্ছু হবে না। বিনায়কের কোনো বন্ধুর সঙ্গে আমার প্রেম করা সম্ভব নয়। সোমনাথের বুকের মধ্যে কেমন যেন একটা কুলকুল করে আনন্দের ঝর্ণা বইতে লাগলো। বাসবীর আর কোনো প্রেমিক নেই, এটা যেন তার একটা জয়। যদি এরকম ভাবার কোনো মানে হয় না, বাসবী তার কে? কেউ তো নয়। 9 বছর আগের এক রাতে সে বাসবীর সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছিল। তারপর তো আর কোনো যোগাযোগ নেই, দেখাই হয় না আর। বাসবী কি তাহলে সোমনাথের কথা ভেবে ভেবে অন্য কারোর সঙ্গে প্রেম করেনি? তা হতেই পারে না। সোমনাথ নিজেই তো এর মধ্যে কত টুকটাক 2-3টে ছোটখাটো প্রেম করে নিয়েছে। এখন আর তার নীতিবোধ তত দৃঢ় নয়। একটা মেয়ের সঙ্গে গোপনে কিছু খেলাধুলো করাটাকে তেমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হয় না আজকাল। বাসবী তার কেউ নয়। বাসবীর সঙ্গে আর সম্পর্ক রাখেনি সোমনাথ। তবু বাসবীর কোনো প্রেমিক আছে এ কথা জানতে পারলেই তার ঈর্ষা হতো। সোমনাথ নিজের দাম্পত্য জীবনটাকে বেশ সামলে রেখেছে। শান্তা গান বাজনা করে, তার একটা সম্পূর্ণ নিজস্ব জগৎ আছে। সে বিভিন্ন অনুষ্ঠানে গান করতে যায়, তার 2খানা ক্যাসেট বেরিয়েছে। সোমনাথ নিজেও একসময় গাইত, এখন আর চর্চা রাখতে পারে না, কিন্তু সে নানা গানের অনুষ্ঠান শুনতে যায়। ক্লাসিক্যাল গান বাজনার ফাংশন থাকলে সে চেম্বার বন্ধ করে যায়, সারা রাত গিয়ে শোনে। এই সময় যদিও শান্তা তার সঙ্গে থাকে। সোমনাথের প্র্যাকটিস জমজমাট, উপার্জন যথেষ্ট, কিন্তু বাড়াবাড়ি করে না সে। মাঝে মাঝে ছুটি নেয়, ছুটি উপভোগ করে। প্রতি বছর একবার পাহাড়ে, একবার সমুদ্রে সে বেড়াতে যায় শান্তাকে নিয়ে।
এখন সে বুঝতে পারে বাঁকুড়ার সেই রাতে সে যে বাসবীর স্পষ্ট আহ্বানে সাড়া দেয়নি, সেটা তার কাপুরুষতা নয়, তার দূরদর্শিতা। একবার বাসবীকে বুকে জড়িয়ে ধরলে আর কোনো দিনও ছেড়ে দিতে পারত না। দুটো সংসার ভেঙে যেত। শুধু প্রেমের জন্য অতখানি বিপর্যয় সামলাবার ক্ষমতা ছিল না সোমনাথের। তবে এ কথা ঠিক, শান্তাকে কিংবা অন্য দু একটা মেয়েকে যখন জড়িয়ে ধরে তখন বুঝতে পারে বাসবীর প্রতি তার যৌন টান ছিল অনেক তীব্র। বাসবী একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে আছে। একবার তার সঙ্গে দেখা করতে গেলে কেমন হয়, চিন্তাটা মাথার ভেতর ঘুরতে থাকে। কিন্তু সত্যি সত্যি কোনোদিন যাওয়ার উদ্যোগ নিতে পারে না সোমনাথ। একদিন সন্ধেবেলা চেম্বারে বসে রোগী দেখছে। শেষ হয়ে এসেছে প্রায়। 8টার পর সে কিছুতেই চেম্বারে থাকবে না। রোগীরা বসে আছে বাইরে। একজন বেরোলে সোমনাথের সেক্রেটারি নাম ধরে ডাকছে আর একজনের। একটি যুবক ঘরে ঢুকল। লম্বা, স্বাস্থ্যবান, মাথায় ঘন চুল, ফর্সা, প্যান্ট আর হাওয়াই শার্ট পরা। তার শরীরে কোনো রোগ আছে বলে মনেই হয় না। যুবকটি এসে টেবিলের তলায় সোমনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। সোমনাথ ত্রস্ত হয়ে বলল, আরে কি হচ্ছে? যুবকটি বলল, ভালো আছেন স্যার? সোমনাথ মৃদু ধমক দিয়ে বলল, হ্যাঁ আমি ভালো আছি, কি হচ্ছে? আপনি চেয়ারে গিয়ে বসুন, বলুন আপনার কি হয়েছে। দু একজন রোগী মাঝে মাঝে এসে এরম বাড়াবাড়ি করে, কিন্তু সোমনাথ এই রোগীটিকে চিনতে পারল না। আগে কোথাও কখনো দেখেছে বলে তার মনেই হলো না। যুবকটি বলল, স্যার আমার নাম আলতাফ মন্ডল। সোমনাথ বলল, হ্যাঁ এবার কাজের কথা বলুন, নাম তো আমি জানি। শুধু নাম শুনলে তো আমার রোগ বোঝা হয়ে যাবে না। যুবকটি ফের বলল, স্যার আমি বাঁকুড়ায় রিক্সা চালাতাম, সাইকেল রিক্সা। একদিন রাত্রির বেলা আপনি। সোমনাথ একবার চমকে উঠল। তার মনে পড়ে গেল সবকিছু। একবারই সেই আলোর নিচে রোগা হাট চিরচিরে ছেলেটাকে সে দেখেছিল, আর তো কখনো দেখেনি। এমন সুগঠিত, বলবান, সুন্দর পুরুষ হয়ে গেছে সে। শুধু তাই নয়, তার পোশাক রুচিসম্মত, মুখখানি মধ্যবিত্ত ভদ্রলোকেদের মতো। সে যে একেবারে শ্রেণী পাল্টে ফেলেছে। সোমনাথ ওর খবর যদিও একটু একটু জানত। প্রথম প্রথম বাঁকুড়া থেকে সেই বীরেশ্বর মাস্টার চিঠি লিখতেন সোমনাথকে। তিনি ওই ছেলেটির ব্যাপারে উচ্ছ্বসিত ছিলেন। নিজে নিজে পড়ে সে একবারে পাশ করে গেছে মাধ্যমিক। সেখানে থামেনি, তৈরি হতে লাগলো উচ্চ মাধ্যমিকের জন্য। হেডমাস্টার মশাই নিজে পড়াতেন। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল আলতাফ। স্কুলের পরিবেশে থেকে পড়াশোনায় তার ভীষণ ঝোঁক এসেছিল। এর কিছুদিন পর বীরেশ্বর বাবু মারা যান। তখন চাকরি রক্ষার ব্যাপারে কিছুটা গোলমাল হয়েছিল। অন্য দফতরিরা শত্রুতা করেছিল তার সঙ্গে। চাকরি তার যখন তখন যায় যায় অবস্থা। সেই সময় স্কুলের সেক্রেটারি হস্তক্ষেপ করলেন। দফতরির বদলে কেরানির পদ দিয়ে দেয়া হলো তাকে, লাইব্রেরিয়ানের সহকারী। সেখানে তার বই পড়ার অনেক সুবিধে। আলতাফের তখন পড়াশোনার নেশা ধরে গেছে। সে তার ছোট ভাই বোনদের সব স্কুলে ভর্তি করে দিয়েছে। তার বাড়িটা তখন আর রিক্সাওয়ালাদের বাড়ি নয়, দফতরির বাড়ি নয়, কেরানির বাড়ি। বিএ পরীক্ষাতেও সে খুব ভালো রেজাল্ট করল। অনার্সে হাই সেকেন্ড ক্লাস পেল। আলতাফ বলে চলল, আমার আরো পড়ার ইচ্ছে ছিল স্যার। ঠিক করেছিলাম ইকোনমিক্সে এমএটা দেব, কিন্তু এই সময় রেলের পরীক্ষায় একটা বিজ্ঞাপন পেলাম। অনেকে বলল পরীক্ষা দিতে, আমি দিলাম। ইন্টারভিউতে চান্স পেয়ে গেলাম স্যার। সোমনাথ জিজ্ঞাসা করল, তুমি এখন রেলে চাকরি করো? হ্যাঁ স্যার, আমি আর বাঁকুড়ায় থাকি না, বহরমপুরে কোয়ার্টার পেয়েছি। আমার ভাই বোনগুলো কলেজে পড়ে। সোমনাথ আলতাফের দিকে তাকিয়ে রইল। এদেশে কত প্রাণ অকালে নষ্ট হয়ে যায়। কত ছেলে মেয়ে একটু সুযোগ পেলেই দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সুযোগ পায় না, বঞ্চিত হয়, রোগে ভোগে হারিয়ে যায়।
সোমনাথ তার চোখের সামনেই একজনকে তো দেখতে পাচ্ছে। 2 মাসের মধ্যে যার মৃত্যু অবধারিত ছিল, সে এখন সুস্থ স্বাভাবিক মানুষ। সে একজন রীতিমতো বলশালী যুবক। কে বলবে একসময় টিভিতে ভুগে ভুগে কেমন চেহারা হয়েছিল। ওর বুকের সবকটা পাঁচড়া গোনা যেত। আলতাফ বলে চলল, স্যার, সেই রাতটার কথা আমি কোনোদিন ভুলব না। 24শে জুলাই 1992 সাল। খুব বৃষ্টি পড়ছিল। আমার খুব জ্বর হয়েছিল, কাশির সঙ্গে রক্ত পড়ে। তবু রিক্সা চালাতে হতো, না হলে তো খেতে পাবো না। সেই সময় যদি আপনার বদলে অন্য প্যাসেঞ্জার নিতাম, আমি হয়তো বাঁচতাম না। সোমনাথের সারাটা শরীরে একটা শিহরণ হলো। ওই তারিখটা তার তো মনে থাকার কথা নয়, তবু মনে আছে। বাসবী ওই তারিখটা উচ্চারণ করেছিল। সেই রাতে বাসবী যেমন সব ভালোবাসা বিসর্জন দিয়েছিল, সোমনাথ প্রেমিক হতে পারেনি, কাপুরুষ হয়েছিল। বাসবীর শেষ কথাটা সোমনাথের মাঝে মাঝে মনে পড়ে। আলতাফের কথা সে ভুলেই গিয়েছিল। আলতাফ বলে চলে, অনেকে বলে স্যার আমার বেঁচে যাওয়াটা মিরাকল। আপনার কাছে 50 টাকা চেয়েছিলাম, আপনি আমায় ওপরে ডেকে নিয়ে গেছিলেন। বারান্দার আলোতে আপনি আমার মুখ দেখে বুঝতে পেরেছিলেন আমি কতখানি অসুস্থ। আপনি বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে দিলেন না, ওষুধ দিলেন, ভাত দিলেন। সেই রাতে তো আপনার জন্যই আমি বেঁচে গেলাম। নিজের প্রশংসা শুনতে চায় না সোমনাথ। তার বড় অস্বস্তি হয়। সে হাত তুলে থামিয়ে বলে, না না, আমি এমন কি করেছি বলো? অমন সবাই করে না স্যার, সবাই করে না অমন। আরো অনেক ডাক্তারবাবুরা রিক্সায় চাপেন, কেউ তো আমাদের সঙ্গে কথাই বলেন না। অন্য রিক্সাওয়ালাদেরও খুব অসুখ করে, কই কোনো ডাক্তারবাবু তো তাদের সাহায্য করেন না। আপনি যদি আমার চিকিৎসার ব্যবস্থা না করতেন। দেখো, আমি শুধু তোমার চিকিৎসার ব্যবস্থা করেছিলাম, তোমাকে কিন্তু আসলে সাহায্য করেছিলেন বীরেশ্বর মাস্টার মশাই। তিনি যদি তোমায় চাকরি জুটিয়ে না দিতেন। হ্যাঁ স্যার, আমার ঘরে মাস্টার মশাইয়ের একখানা ছবি টাঙানো আছে, কিন্তু ওনাকে তো আমার চাকরির জন্য আপনি বলেছিলেন, না হলে তো উনি আমার কথা জানতেনই না। মাস্টার মশাইও সব সময় আপনার মতোই বলতেন। সে যাই হোক, আলতাফ, তুমি পুরোপুরি সুস্থ, তুমি জীবনে দাঁড়িয়েছ, এই দেখে আমার খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। আলতাফ ওঠার ইঙ্গিতটা গ্রাহ্য করল না। সে বলল, অনেক আগেই আপনার সঙ্গে আমার এসে দেখা করা উচিত ছিল। আমি আসলে আপনাকে 2খানা চিঠি লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। চিঠিপত্র সোমনাথ নিজে খোলে না, তার সেক্রেটারির ওপর ভার দেওয়া আছে। অপ্রয়োজনীয় চিঠি সে আর সোমনাথকে দেখায় না। বাংলায় লেখা ধানাই পানাই চিঠি হয়তো সে গ্রাহ্য করেনি, এখন বোঝা যাচ্ছে। এড়িয়ে যাওয়ার জন্য সোমনাথ বলল, হ্যাঁ, আসলে অনেক চিঠি আসে। আলতাফ কথার মাঝেই বলে উঠল, আমার মা আমায় প্রায় বলে, তুই ডাক্তারবাবুর সঙ্গে একবার দেখা করলি না, তুই এমন নেমো খারাম। আসলে চিঠির উত্তর না পেয়ে আমি বুঝতে পারছিলাম না কোথায় গিয়ে দেখা করব। প্যান্টের পকেটে হাত দিয়ে আলতাফ একটা ছোট প্যাকেট বের করল। মোড়ক খুলে দেখা গেল তার মধ্যে একটা ছোট্ট ভেলভেটের বাক্স। সে সম্ভ্রমে এগিয়ে দিল সোমনাথের দিকে। সোমনাথ নিছক কৌতূহলেই বাক্সটা খুলল। চমকে গিয়ে দেখল রীতিমতো দামি একটা আংটি, অনেকখানি সোনার, তাতে ছোট্ট ছোট্ট 3টে মুক্ত বসানো। সোমনাথ তার 2 হাতের পাঞ্জা টেবিলের ওপর রেখে বলল, এ নিয়ে আমি কি করব? আমি কি আংটি টাংটি পরি? এই দেখো আমার হাতে। আংটি পরা আমি পছন্দ করি না। স্যার, আমার মা পাঠিয়েছেন, আপনি যদি আংটি না পরেন বৌদিকে দেবেন। না না, বৌদির অনেক আংটি আছে, তাহলে এমনি যদি রেখে দেন। বাড়িতে সোনার গয়না গড়িয়ে কারা রাখে বলো? যারা মনে করে কখনো বিপদে পড়লে ওই সোনা বিক্রি করবে। আমার কিন্তু তেমন ঝুঁকি নেই। আমি যদি আজকে মরেও যাই, আমার স্ত্রীকে সোনা বিক্রি করে খেতে হবে না।
তুমি এটা নিয়ে যাও। আমায় কিন্তু কখনো কিছু দেওয়ার চেষ্টা করো না। নতুন চাকরিতে ঢুকেছ, এসব দামি জিনিস কিনে বাজে খরচ করার কোনো মানে হয় না। আলতাফ বলল, স্যার, আমার চাকরিটা ভালো। আমি শিগগির একটা জমি কিনে বাড়ি করব ভাবছি। সোমনাথ কয়েক মুহূর্ত চেয়ে রইল আলতাফের দিকে। উপরি মানে ঘুষ। কিছু বলতে গিয়েও থেমে গেল সোমনাথ। একজন পেশেন্ট তার চাকরিতে ঘুষ নেবে কি না নেবে সে বিষয়ে উপদেশ দেওয়া ডাক্তারদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আলতাফ বলল, আমি জানতাম স্যার আপনি নেবেন না। আমি মাকে বলেছিলাম। আমি আরেকটা জিনিস ঠিক করেছি স্যার, অনেক গরিব লোকের টিবি হলেও তো চিকিৎসা হয় না। কাঁচরাপাড়া টিবি হাসপাতালে প্রত্যেক বছর আমি একজন করে রোগীর খরচ দেব স্যার। বাহ, এইটা তো একটা ভালো কথা বললে আলতাফ। চেয়ার ছেড়ে উঠে পড়ল সোমনাথ। আলতাফের কাঁধে হাত রেখে বলল, এই যা বললে আমি সত্যিকারের খুশি হলাম। এমন করে কজন ভাবে। মাঝে মাঝে এসো দেখি আলতাফ, তোমাকে দেখতে পেলে আমার ভারী ভালো লাগবে। আলতাফ নিচু হয়ে সোমনাথকে একবার প্রণাম করল। আর এর কয়েকদিন পরে এমন একটা ঘটনা ঘটল যা প্রায় অলৌকিক বলা চলে। অলৌকিক নাকি কাকতালীয় শুনলে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এমন ঘটনা হঠাৎই ঘটে। বাসবের সঙ্গে দেখা করতে যাওয়ার ইচ্ছেটা সোমনাথের মনের মধ্যে গুঞ্জরিত হচ্ছিল বটে, কিন্তু যাওয়া আর হয় না। ঠিকানা জোগাড় করেছে, গেলেই হয়। শুধু সময়ের অভাব নয়, আর একটা কিসের যেন বাধা বাধা রয়েছে। তবু বাসবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওয়েলভিউ নার্সিং হোমে সোমনাথ একটা রাউন্ড দিতে গেছিল রাত্রির বেলা। তার দুজন পেশেন্ট আছে ওখানে। লিফটে তার কাঁধে হাত দিল বিশ্বদেব। গম্ভীরভাবে সে বলল, বাসবীকে দেখতে এসেছিস? সোমনাথ বিস্মিতভাবে বলল, বাসবীকে? কেন, সে এখানে ভর্তি আছে নাকি? কি হয়েছে কি তার? ও, তুই জানিস না? স্ট্যাব ইনজুরি। এবারে প্রায় আটকে উঠে সোমনাথ বলল, কি স্ট্যাব ইনজুরি? কে ছুরি মেরেছে বাসবীকে? তুই খবরের কাগজ পড়িস না? কালকের কাগজে তো বেরিয়েছে। রবিবার ছাড়া অন্য দিনের কাগজ সত্যি ভালো করে পড়া হয় না, শুধু হেডিংগুলোতেই চোখ বুলোয় সোমনাথ। বাসবীর খবর টবর কিছু সে দেখেনি। ব্যাপারটা অত্যন্ত বিশ্রী এবং রোমহর্ষক। মুর্শিদাবাদে বাসবীর এক দিদি থাকে, তার সঙ্গে সে দেখা করতে গিয়েছিল। ফিরছিল বিকেলের ট্রেনে। সেই ট্রেনে মাঝপথে একটা ছোট্ট স্টেশনে থেমে রইল। কোথায় নাকি তার কাটা গেছে। কখন আবার সে ট্রেন চলবে তার কোনো ঠিক নেই। ট্রেন থেমেই রইল। কিছু কিছু যাত্রী নেমে চলে গেল। তারা অন্য জায়গায় গিয়ে বাস ধরবে। বাসবী সেসব জায়গা চেনে না। ট্রেন এখনো চলার আশা আছে, তাকে ট্রেনেই ফিরতে হবে। কামরার মধ্যে অসহ্য গরম। আলো পাখা কিচ্ছু নেই, খুটখুটে অন্ধকার। কিছু যাত্রী প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছিল। বাসবীও নেমে দাঁড়ালো একসময়। স্টেশনটা অন্ধকার। বহুক্ষণ লোডশেডিং চলছে। বাসবীর খুব অসহায় লাগছিল, কিন্তু তার তো কিছু করার নেই। অন্য যাত্রীদের ভিড় ছাড়িয়ে সে প্ল্যাটফর্মের শেষ দিকটায় গিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সে লক্ষ্য করল তাকে ঘিরে ধরেছে তিনজন লোক। একজন বিড়বিড় করে কি একটা বলল, আর একজন কাছে এসে তার গলার হাতটা ধরে দিল একটা টান। হাতটা ছিঁড়ল না। বাসবী তখন চেঁচিয়ে উঠতেই তিনজন লোক বাসবীকে চেপে ধরে টানতে লাগলো বাইরের দিকে। একজনের হাতে ঝলসে উঠল ছুরি, আর একজন একটা বোমা ফাটালো। প্ল্যাটফর্মের ওই অত লোক, কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করতে। বোমার আওয়াজ শুনে সবাই দৌড়ে গেল অন্যদিকে। বাসবী প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও তিনজনের সঙ্গে সে পারবে কেন? এক জায়গায় রেলিং ভাঙা, ওরা তাকে সেখান দিয়ে বার করতে চাইছে। অন্ধকারে মাঠে নিয়ে যেতে পারলে আর বাসবীকে জ্যান্ত পাওয়া যেত না। সেই সময় একটা লোহার ডান্ডা নিয়ে ছুটে এলো একটি মাত্র লোক। গুন্ডারা আরেকটা বোমা ছুড়লেও সে গ্রাহ্য করল না।
লোকটার গায়ে যেমন জোর, মনে তেমন সাহস। সে একা লড়ে গেল 3 জনের সঙ্গে। এই হুড়োহুড়ির মধ্যে বাসবীর গলার কাছে একবার ছুরি বসে গেছিল। গুন্ডারা সেই লোকটাকেও ছুরি মেরেছিল, কিন্তু লোহার ডান্ডা দিয়ে মেরে মেরে সে 3 জনকে কাত করে ফেলল একসময়। একজন ধরা পড়েছে আর অন্য 2 জন পালিয়ে গেছে। উদ্ধারকারী আহত হলেও গুরুতর কিছু নয়, সে ভর্তি হয়ে আছে রেলের হাসপাতালে। বাসবীর গলার কাছে ব্যান্ডেজ বাঁধা, সে চিত হয়ে শুয়ে একটা বই পড়ছে। ব্যান্ডেজটার দিকে একটা নজর তাকিয়ে সোমনাথ বুঝল বাসবীর ক্ষত নিয়ে তেমন চিন্তার কিছু নেই। সোমনাথকে দেখে বাসবী হাসল। সোমনাথ টের পেল তার বুকের মধ্যে কোনো গোপন একটা জায়গায় বাসবীকে সে চুপচাপ লুকিয়ে রেখেছিল এতদিন। সে যে ভেবেছিল বাসবীকে একেবারে মুছে ফেলবে, তা ঠিক নয়। বাসবীকে দেখে মৃদু একটা টনটনে ব্যথা অনুভব করল। কেন তা করল সোমনাথ জানে না। বাসবীর একটা হাত চেপে ধরে সে বলল, ওইসব লোকাল ট্রেনে তুমি একলা ট্রাভেল করছিলে কেন? বাসবী বলল, ভারে ট্রেনে তো কত লোক একলাই যায়, আমার তো একলাই ভালো লাগে। দেশের অবস্থা তুমি জানো না? তোমার মতো একটা সুন্দরী মেয়েকে একলা দেখলে গুন্ডারা স্পট করে। ওরা তোমার উপর নজর রেখেছিল বাসবী অনেকক্ষণ ধরে, যে একটু নিরালায় পেয়েছে। বিশ্বদেব বলল, ঠিকই বলেছে সোমনাথ। বাসবী, তোমার কিন্তু একলা আসা উচিত হয়নি। তুমি যে এই ফ্ল্যাটে একলা থাকো, সেখানে কোনো ভয় টয় নেই তো? না, কোথাও কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। একলা তুমি সারা জীবন কাটাতে পারবে? সারা জীবন তো জানি না, এখন দিব্যি আছি। বিশ্বদেব বা সোমনাথ কেউ বলতে পারবে না যে আমি গিয়ে থাকবো তোমার সঙ্গে, কারণ ওদের সংসার আছে। সেই সংসার ওরা ভাঙতে চাইবে না। একটুক্ষণ গল্প করার পর বিশ্বদেব বলল, আচ্ছা আমি ঘুরে আসছি, একজন পেশেন্ট বেশ ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। পালাবি না সোমনাথ, একসঙ্গে ফিরব। এখন বাসবী আর সোমনাথ মুখোমুখি। একটা নার্স ঢুকে আবার বেরিয়ে গেল। সোমনাথ যে কি বলবে খুঁজে পাচ্ছে না। দুজনে দুজনের হাত ধরে আছে, দুটো হাতই উষ্ণ। বাসবী বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো সোমনাথ? যে লোকটা আমায় বাঁচাতে এসেছিল সে প্রথমে আমায় ভালো করে দেখেনি। একজন বিপদে পড়েছে দেখে সে ছুটে এসেছিল, আর কেউ আসেনি। লোকটা রেলে চাকরি করে, দারুণ সাহস। একেবারে শেষকালে আমায় ভালো করে দেখে বলল, দিদি আপনাকে তো চিনি, আপনি একসময় বাঁকুড়ায় থাকতেন না? আমি বাঁকুড়ার ছেলে, আমার নাম আলতাফ মণ্ডল। আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ও আমায় চেনে। সোমনাথের ঠোঁটে হাসি ফুটে উঠল। একে কি মিরাকেল বলে নাকি? সে অস্ফুট স্বরে বলল, 24শে জুলাই 1992। তোমার মনে আছে দিনটা বাসবী? কেন মনে থাকবে না? সোমনাথ মনে মনে বলল, ওই একটা রাতে 3 জন মানুষের জীবন বদলে গেছে। আর একটুখানি এদিক ওদিক হলেই 3 জন মানুষের জীবন একেবারে অন্যরকম হয়ে যেত। বাসবী জিজ্ঞেস করল, ওই দিনটার কথা বললে কেন সোমনাথ? সোমনাথ আবার মনে মনে বলল, সেই দিনটা আর ফেরানো যায় না। মুখে বলল, তোমার মনে আছে বাসবী, সেই রাতে একতলার বারান্দায় শুয়ে একটা অসুস্থ লোক সারা রাত খুব কেশেছিল, যার শব্দে তুমি ঘুমোতে পারোনি বলে? সেই লোকটাই এই আলতাফ মণ্ডল, যে তোমায় বাঁচিয়েছিল। ওর জন্যই তুমি সেদিন রাত্রে ঘুমোতে পারোনি, তোমার খুব কষ্ট হয়েছিল। সেই ঋণটা আলতাফ তোমার কাছে শোধ করে দিল। আর এর সঙ্গে শেষ হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমাদের আজকের গল্প, একটি রাত 3টি জীবন।
গল্প পাঠে ছিলাম আমি সুমনা, পোস্টার এবং সাউন্ডস্কেপে সুদীপ। আরো অনেক গল্প শোনাতে চটপট ফিরে আসছি। সঙ্গে থাকুন আমাদের প্রাইমারি চ্যানেল শ্রুতি লাইন বাই লাইন এবং আমাদের সিস্টার চ্যানেল সাসপেন্স লাইন বাই লাইনে।